শরীরে স্পর্শ করাই এক মেয়েকে থাপড়ে কানের পট্টি গরম করে দিয়েছি। মেয়েটা আমার হাতে থাপ্পড় খেয়েও ভেটকি মেরে তাকিয়ে আছে। কি মেয়ে রে ভাই এটা? আপনারা হয়তো ভাবছেন কাকে আবার মেরে কানপট্টি নাড়িয়ে দিয়েছি। সত্যি বলতে এই মেয়েকে আমিও চিনি না। অনামিকা মানে আমার জিএফ, যার সাথে কিনা চিরতরের মতন আমার সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে আজকে। মেয়েটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমি। কিন্তু আমি বেকার হওয়ায় সে আমায় ছেড়ে চলে গেছে। তার বান্ধবীরা নাকি আমার জন্য তাকে অনেক খোঁটা দেয়। তাছাড়া তার বাসা থেকেও নাকি আমাকে নিয়ে নানান কথা বলে যে সে একটা বেকার ছেলের সাথে ঘুরে বেড়ায়। তাই সে আজকে আমার সাথে চিরতরের মতন সম্পর্কে ছিন্ন করেছে। অনামিকা আমায় ছেড়ে চলে যাওয়ায় মনের বিরহে পাহাড়ের চূড়ায় এসে একাকী বসে আছি। কিন্তু হুট করে কোথা থেকে এই মেয়ে এসে আমার কাঁধে হাত রেখে সুরসুরি দিয়ে আমাকে জ্বালাতন করছে। এমনিতেই মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, তার উপরে আবার এই মেয়ে এসে আমার সাথে ফাজলামো করছে, যার কারণে মেজাজ পুরো ডাঙায় উঠে গেছে। তাই এই মেয়ের কানের পট্টি গরম করে দিয়েছি। কিন্তু অবাক করা বিষয় হলো এই মেয়ে আমার দানবের মতন হাতের থাপ্পড় খেয়েও গাল ভেটকাচ্ছে। যেখানে অন্য কোনো মানুষ হলে দাঁত দুই একটা পড়ে যেত। কিন্তু এই মেয়ে কিভাবে আমার থাপ্পড় সহ্য করল? তাই তাকে জিজ্ঞেস করলাম, এই আপনি কে বলেন তো? আর আমার সাথে কেন এসে বাদরামি শুরু করেছেন? আর তাছাড়া আপনি একটা মেয়ে হয়ে এত রাতে এখানে কী বা করছেন? আমি তোমার সব কয়টা কথার উত্তর পড়ে দিচ্ছি। কিন্তু তুমি আগে আমায় এত বলো যে তুমি আমায় এভাবে থাপ্পড় মারলে কেন? আজ যদি আমার জায়গায় অনামিকা থাকত, তাহলে কি তাকে এভাবে মারতে পারতে? মেয়েটার কথা শুনে থতমত খেয়ে গেলাম। কারণ সে আমার আর অনামিকার কথা জানল কি করে? এই আপনি অনামিকার কথা জানলেন কি করে? বললাম তো তোমার সব কথার উত্তর আমি পড়ে দিচ্ছি। তুমি আগে খালি আমার একটা কথার উত্তর দাও। আমার জায়গায় অনামিকা হলে তাকে তুমি এভাবে মারতে পারতে? না, মারতে পারতাম না। তাহলে আমায় মারলে কেন? আমি কি তোমার কাঁধে হাত রেখে বা একটু খুনসুটি করে অনেক বড় অন্যায় করে ফেলেছি? দুঃখিত আমি। প্লিজ কিছু মনে করবেন না। আসলে অনামিকার জন্য আমার অনেক খারাপ লাগছে। সে আমায় ছেড়ে চলে যাওয়ায় মনে হচ্ছে যেন আমার দুনিয়াদারি সমস্ত কিছুই অন্ধকারে ছেয়ে গেছে। কোনো কিছুই ভালো লাগছে না। সব কিছুই বিষের মতন লাগছে আমার কাছে। তাই সেই রাত থেকে হয়তো আপনাকে থাপ্পড় মেরে বসেছি। প্লিজ আমায় ক্ষমা করবেন। আর প্লিজ আমায় আপনার পরিচয়টা বলেন, যে আপনি কে, আর অনামিকাকে কিভাবে চিনেন আপনি? আমি আনহা। আর শুধু অনামিকার বিষয়ে না, খালি আমি তোমার 14 গোষ্ঠীর পুরো জনম কুণ্ডলী জানি। মানে কি এসবের? সত্যিই বলছি। সত্যি মিথ্যা উপরওয়ালা জানে। কিন্তু আপনি খালি এটুকু ক্লিয়ার করেন যে আপনি অনামিকা আর আমার সম্পর্কে জানেন কি করে? কারণ আমি কোনো মানুষ নই। আমি একজন পরী। তাই সমস্ত কিছুই আমি জানি তোমার সম্পর্কে। এবার আগের চাইতেও বড় করে ঝাটকা খেলাম মেয়েটার কথা শুনে। তাই চুপসে গেলাম একদম। মেয়েটা আমার চুপসে থাকা দেখে জিজ্ঞেস করল, কি বিশ্বাস হচ্ছে না বুঝি যে আমি পড়ি? বিশ্বাস অবিশ্বাস সেটা আমার মনে আছে। কিন্তু আপনি এটা বলেন যে আপনি যদি পরীই হয়ে থাকেন, তাহলে এখানে কি করছেন? আপনার তো পরীদের দেশে থাকার কথা। আমি পরিপালক থেকে জমিনে নেমে এসেছি তোমার সাথে কথা বলার জন্য। কি হো হো? আমার সাথে কথা বলার জন্য মানে? এই তোমার কি মাথায় একটুও জ্ঞান বুদ্ধি নেই নাকি, যে একটা সাধারণ মেয়ে এত রাতে পাহাড়ে এসে তোমার সাথে কথা বলবে নাকি? না মানে আসলে
আসলে টাসলে কিছুই না। আমি সত্যিই পরিপালক থেকে তোমার সাথে কথা বলার জন্য নেমে এসেছি। কি কথা বলেন? বলবো, তবে আজ না, অন্য একদিন বলবো। কারণ তুমি আমার শরীরে স্পর্শ করার সাথে সাথেই পুরো পরিপালকে কম্পন হয়েছে, যার দরুন এত সময় হয়তো পরিপালকের সবাই জেনে গেছে যে কেউ একজন জমিনে নেমে কোনো মানুষের সংস্পর্শে গিয়েছে। তো এখন কি করবেন? এখন আমার চলে যেতে হবে, কারণ আমি পরিপালক থেকে কাউকে কিছু না বলে নিচে নেমে এসেছি। আর তাছাড়া কয়েক মিনিটের মধ্যে পরিপালকের দারোয়ান পরিপালকের মেইন দরজায় স্পেল পড়ে সেটাকে আটকে দিবে, যার কারণে আমি আর কোনো দিন পরিপালকে যেতে পারবো না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে যান আপনি। যাচ্ছি। কিন্তু তুমি আমার থেকে কয়েক মিটার দূরে গিয়ে অপর পাশ ফিরে নিজের চোখ হাত দিয়ে শক্ত করে চেপে ধরো, না হয় তোমার সমস্যা হবে। কি সমস্যা হবে? আলোকরশ্মিতে জলে পড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর কিছুটা দূরে এসে সেই মেয়েটার কথা মতন অপর পাশ ফিরে নিজের হাত দিয়ে নিজের চোখ চেপে ধরলাম। কিন্তু সত্যি বলতে আমি সেই মেয়ের কথা মতন শক্ত করে চোখ চেপে ধরিনি, কারণ মেয়েটার কথার সত্যি মিথ্যা সম্পর্কে আমি যাচাই করতে চাই। তাই একটা চোখ আলতো করে চেপে ধরেছি, যাতে করে আমি আলোকরশ্মি দেখতে পারি। তবে যদিও আমি অপর পাশে ফিরে আছি, তাও তার আলোকরশ্মি দেখা যাবে যদি সে পরী হয়। তাই সেই আশায় এক চোখ খুলে আলোকরশ্মি দেখার ট্রাই করলাম। তখনই আকাশের বিজলির মতন একটা রশ্মি আমার চোখের ভিতরে এসে প্রবেশ করল, যার কারণে সেই চোখটা পুরো ঘোলাটে হয়ে গেছে। আমার এই অবস্থা দেখে আমি দ্বিতীয় চোখটাও ছেড়ে দিলাম আর আশেপাশে ঘুরে তাকাতে লাগলাম, কিন্তু সেই মেয়েটাকে আর কোথাও দেখতে পেলাম না। তার মানে কি সত্যিই সেই মেয়েটা পরী ছিল? এসব নিয়ে ভাবছিলাম, তখনই চোখের কারণে মাথায় একটা চিকন সুরো পেইন শুরু হল, যেমনটা হয় মাথা ব্যথা হলে। এছাড়া কোনো মানুষের চোখে প্রেসার পড়লে মুহূর্তের মধ্যেই মাথার নার্ভে গিয়ে এফেক্ট পড়ে সেটার, যার দরুন মাথা ব্যথা শুরু হয়। আমারও তেমনটাই হয়েছে, তবে আমার অন্যান্য মানুষ থেকে অনেক বেশি পরিমাণে পেইন হচ্ছে মাথায়, যার দরুন আমি জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি সকাল হয়ে গিয়েছে, মাথার উপরে রোদ ঝলসানো আলো ছড়াচ্ছে, আর আমি পাহাড়ের উপরে কিছুটা সমতল একটা জায়গায় পড়ে আছি। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, তখনই রাতের কথা মনে পড়ল। কিন্তু আমার এখন কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না, কারণ আমার চোখ দিয়ে সব কিছুই দেখতে পাচ্ছি আমি। রাতে যেমন ঘোলাটে ছিল চোখটা, এখন আর তেমন নেই, সব কিছুই দেখতে পাচ্ছি আমি। তার মানে হয়তো রাতের সমস্ত কিছুই আমার ভ্রম ছিল। ধুর, পরি বলতে কি কিছু হয় নাকি? সেসব শুধু রূপকথার গল্পেই থাকে, বাস্তবে এসব কোনো কিছুই নেই। তাই এসব নিয়ে চিন্তা ভাবনা না করে বাসায় যাওয়া উচিত, কারণ গতরাতে বাড়ি না যাওয়ার কারণে মা আমাকে হয়তো ছেঁড়া জুতা দিয়ে বরণ করবে, যাতে করে সত্যিকারতেই আমার চোখের জ্যোতি চলে যেতে পারে। তাড়াতাড়ি দোয়া দরুদ পড়তে পড়তে বাসার দিকে রওয়ানা হলাম। চলেন, বাসায় পৌঁছাতে পৌঁছাতে নিজের পরিচয়টা দিয়ে দেয়। বরাবরের মতন আমি আকাশ, আছি আপনাদের সাথে। পড়ালেখা করি অনার্স দ্বিতীয় বর্ষে। আর পরিবার বলতে আমার মা বাবা আর একজন ছোট বোন। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। বাসায় এসে দরজার কড়া চাপতেই মা হাসি খুশি ভাবে দরজা খুলে জিজ্ঞেস করল, কিরে, গতকাল রাতে কোথায় ছিলি তুই? মা, মিথ্যা বলবো নাকি সত্যিটাই বলবো? সত্যের জয় হয় সব সময়।
খালি খালি মিথ্যা বলে নিজের গালের চামড়া লাল করিস না। মা অনামিকা আমায় ছেড়ে চলে গেছে। তাই গতকাল সারা রাত পাহাড়ের উপরে বসেছিলাম। আকাশের মা আকাশের মুখে এরূপ কথা শুনে চোখ পাকিয়ে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। যেটা দেখে আকাশ তার মাকে বলে, কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন? আকাশ, তুই জানিস যে আমি ছাড়া তোকে এই বাড়িতে আর কেউ প্রায়োরিটি দেয় না। তোর বাবা তো একদম এই না। তোর ছোট বোন ও তোকে সেইভাবে দেখতে পারে না। সো আগামীতে আর এমনটা করবি না। কারণ তোকে সব সময় কিন্তু আমি প্রোটেক্ট করতে পারবো না তোর বাবা থেকে। তাই যাই করিস না কেন সাবধানে করিস। না, বুঝতে পেরেছি। আচ্ছা যা, এবার গিয়ে ফ্রেশ হয়ে নে। আর মন খারাপ করিস না অনামিকার বিষয় নিয়ে। দেখবি একদিন তুই ঠিকই মূল্য পাবি সবার কাছ থেকে। সেটা তোর ছোট বোন, বাবা এবং দুনিয়ায় তোর সকল পরিচিত মানুষ থেকে। মা, দোয়া করিও। অবশ্যই করব। এবার গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। দিনটা এভাবেই কেটেছে ঘরের মধ্যে। কারণ একে তো কলেজে যাইনি, দ্বিতীয়ত বাবাও আজকে কাজে যায়নি। তাই বাসা থেকে বের হলে এটা সেটা বলবে বাবা। তাই আর বের হইনি বাসা থেকে। তবে বাবা মাকে জিজ্ঞেস করেছিল আমি কেন কলেজে যাইনি। মা অসুস্থ বলে আমায় বাঁচিয়ে দিয়েছে। অন্যদিকে আপনারা সবাই হয়তো ভাবছেন আমি বাবাকে ভয় পাই অনেক বেশি। সেটা কিন্তু একদম মোটেও না। কারণ আমি ঘাটতাড়া করলে সেটা আর কেউ সোজা করতে পারবে না। তবে বাবার ক্ষেত্রে চুপচাপ থাকি সব সময়। কারণ তিনি সংসার সামলায়, দিনমজুরি করে। যেখানে আমার বয়সী ছেলেরা সংসারের জন্য কত কিছু করে, সেখানে আমি এখনো বাবার ঘাড়ে বসে বসে খাচ্ছি। তাই আর বড় গলায় কিছু বলি না। চুপচাপ সারাটা দিন ঘরের মধ্যে বসে কাটিয়ে দিলাম। তবে মনের ভিতরে অনেক উতালপাতাল করছে অনামিকার জন্য। অনেক কবার কেঁদেছিও রুমে বসে তার জন্য। কিন্তু কোনো কিছুতেই নিজেকে সামলে রাখতে পারতেছিলাম না। তাই ঘুমের ঔষধ খেয়ে ঘুম দিয়েছে। এক ঘুমে পরের দিন সকালে উঠে রেডি হয়ে ক্লাসের জন্য ঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু মাঝপথে দেখি রাস্তার একপাশে একটা রেস্টুরেন্টের সামনে কেউ একজন ইয়ামাহা ভার্সন 3টাকে পার্কিং করে রেখেছে। যেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। কারণ বাইকটা আমার অনেক পছন্দের। তাই বাইকটার কাছে চলে গিয়ে তাকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে লাগলাম। তখনই রেস্টুরেন্টের ভিতর থেকে দুজন বেরিয়ে এসে আমার উপরে চরম পরিমাণে রেগে গেল। যাদের মধ্যে একজন ছেলে আরেকজন মেয়ে। তাদের হাবভাব দেখে বুঝতে বাকি নেই যে তারা কাপল। দুজনেই মাস্ক পরিধান করা ছিল। তখনই মেয়েটা মাস্ক খুলে রেখে আমার কাছে এসে আমার কলার চেপে ধরে বলতে লাগল, কিরে ছোটলোক, তুই এখানে কেন? আর তুই কোনো সাহসে আমার বিএফের বাইকে হাত লাগিয়েছিস? জীবনেও দেখেছিস কি এমন বাইক? আমি মেয়েটাকে দেখে থ হয়ে গেলাম। কারণ মেয়েটা আর কেউ নয়। মেয়েটা হলো অনামিকা, যে কিনা আমায় ছেড়ে বড়লোকের দুলালির সাথে রিলেশনে জড়িয়েছে। যেটা দেখে বুকের ভিতরের রক্তক্ষরণটা আরও বেড়ে গেল। চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরছে। তখনই আবার অনামিকা বলে উঠল, কিরে ছোটলোক, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? জীবনেও দেখেছিস কি এমন বাইক? আশা করি তো দেখবি না। কারণ তোকে আমি হাড়ে হাড়ে চিনি। তোর সাথে 1 বছর সম্পর্কে কোনো দিন ও তুই আমায় রিকশা ছাড়া অন্য কিছু দিয়ে সফর করাসনি। সেখানে বাইক তো আকাশচুম্বী। অনামিকার কথা শুনে তার নতুন বয়ফ্রেন্ড বলে উঠে, ওহ, তার মানে এটাই তোমার সেই ফকিন্নি বয়ফ্রেন্ড? আর তুমি এই ছেলের সাথেই কিনা এতদিন রিলেশন করেছ?
হুম, এই খচ্চরটাই আমার ফকিন্নি বয়ফ্রেন্ড, যে কিনা যাতে ফকিন্নি। আর রিলেশন তো করেছিলাম ভালো মনে, কিন্তু তার পোড়া কপাল, সে আমাকে সুখ দিতে পারেনি, তাই ছেড়ে দিয়েছি ওকে। এই খচ্চর খবিশ, ভাগ এখান থেকে, না হয় জুতোর পেটা খাবি। অনামিকার কথা শুনে চোখের পানি ফেলতে ফেলতে সামনের দিকে চলে আসলাম। মনের ভিতরে অনেক বেশি আঘাত লেগেছে অনামিকার কথা শুনে, তবে আবার রাগও উঠলে সেই ছেলের উপরে, কারণ সে আমায় তুচ্ছতাচ্ছিল্য করেছে। তাই মনে মনে বলতে লাগলাম, বড়লোকের বেটা, বাপের টাকায় বাইক কিনে ফুটানি দেখানো, সেটা তোর বেশিদিন চিরস্থায়ী হবে না। কোনো দিন দেখবি তুই সহ তোর বাইক কোনো বড় গাড়ির নিচে পড়বি, যাতে করে তোর বাইক আর তুই সোজা দুনিয়া থেকে টপকে যাবি। এসব কথা মনে মনে বলছিলাম, তখনই হুট করে বিকট একটা আওয়াজ কানে আসলো। পিছনে ফিরে দেখি বাইকের পাশে মোটা একটা আমগাছ ছিল। যেই আমগাছটা ভেঙ্গে বাইকের উপরে পড়েছে, সেই আমগাছের গোড়ায় গোত্রাতের সেই আনহা নামক মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এই দৃশ্য দেখে আমার চোখজোড়া মার্বেলের আকৃতি ধারণ করেছে। ড্যাবড্যাব করে তাকিয়ে আছি সেই মেয়েটার দিকে, কিন্তু হুট করেই মুহূর্তের মধ্যে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। তখনই অনামিকা আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে আরম্ভ করল, এই আকাশ, এদিকে আসো প্লিজ। অনামিকার ডাকে কদম পিছনে ঘুরিয়ে তার কাছে গেলাম। হুম, কি হয়েছে বলো? ডাকলে কেন আমায়? আকাশ, আমার রাহুলের পায়ে অনেক চোট লেগেছে, প্লিজ ওকে হসপিটালে নিয়ে যেতে সাহায্য করো তুমি আমায়। বাহহ, আপনার রাহুল? হুম, আমার রাহুল, প্লিজ একটু সাহায্য করো। দুঃখিত ম্যাডাম, আমি আপনার রাহুলের জন্য কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কারণ আমার মতন ছোট লোক আপনার রাহুলের বাইক ধরাতেই আসমান জমিন এক হয়ে গিয়েছে। সেখানে আপনি বাইকের মালিকের গায়ে হাত দিতে বলছেন? না বাপু, এটা আমি পারবো না। আমার মতন ছোটলোক দ্বারা এত বড় কাজ হবে না। আমি চললাম, আপনি আপনার রাহুলকে সামলান। তারপর অনামিকাকে আর কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে চলে আসলাম। আমি চলে আসার সময় মেয়েটা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু কি আর করার, আমার হাতে কোনো কিছুই নেই। তার বাইক ধরাতেই যদি আমার জাতপাত নিয়ে টান দেয়, তাহলে সেই ব্যক্তির মতন মহান মানুষের সাহায্য করা আমাকে দিয়ে সাজে না। সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে নিজের ক্লাসে প্রবেশ করলাম। ক্লাসে বসে বসে আসার সময় ঘটে যাওয়া অলৌকিকতা ঘটনাটা নিয়ে ভাবছিলাম। তখনই স্যার ক্লাসে চলে আসলো, কিন্তু আমার চিন্তাভাবনায় কোনো ফের পড়ল না। আচ্ছা, গোত্রাতের আগের রাতের বিষয়টা কি তাহলে সত্যি ছিল? কিন্তু আমি তো সকালে উঠে চোখে সবকিছু দেখতে পেয়েছি। তাহলে কি করে সত্যি হয়? যদি সত্যই হতো, তাহলে আমার চোখর জ্যোতি তো চলে যেত। তার মানে সত্যি নয়। কিন্তু আবার একটু আগে যে আমি সেই আনহা নামক মেয়েটাকেই গাছের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। আর তাছাড়া হঠাৎ করে এত মোটা গাছ কারোর ক্রিয়াধারা ছাড়া রাহুলের বাইকের উপরে পড়ল কি করে? না, কিছু তো একটা গড়বড় হচ্ছে। আমার সেই জিনিসটাকে নিয়ে একটু জাস্টিফাই করা উচিত, কিন্তু কিভাবে কি করব? এসব নিয়ে ভাবছিলাম, তখনই স্যারের ডাক পড়ল। এই আকাশ, কোনো দুনিয়ায় আছো তুমি? স্যারের কথার উত্তরে নিজের অজান্তেই বলে উঠলাম, স্যার, পরীর দুনিয়ায়। আমার মুখে এমন উত্তর শুনে ক্লাসের সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে স্যার। তবে তিনি অবাক দৃষ্টিতে নয়, তিনি রাগান্বিত দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছে। স্যারের রাগান্বিত চেহারাটা দেখে মাথা নুইয়ে ফেললাম। তখন আবার স্যার বলে উঠল, তুই পরীর দুনিয়ায় আছিস তাই না?
দাঁড়া, তোকে পরীর দুনিয়া থেকে টেনে হেঁচড়ে জমিনে আনছি। এই গতকাল ক্লাসে যেই টপিকের উপরে আলোচনা করে সবাইকে ছোটখাটো থিংস দিয়ে বলেছিলাম, টপিকটা সম্পর্কে ইন্টারনেটের সাজেশন নিয়ে নিজেদের মতন করে শিখে আসতে, সেটা কি শেখা হয়েছে? স্যার, গতকাল তো আমি ক্লাসে ছিলাম না। বাহ স্যার, তো দেখি গতকাল ক্লাসেই আসেনি। কিন্তু স্যার, আমি এত কিছু শুনতে চাই না, আমার জাস্ট পড়াটা চাই। সো আপনি সকলের সামনেই দাঁড়িয়ে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেন। স্যারের কথায় উঠে দাঁড়িয়ে গেলাম, কারণ আমি জানি যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারব না। কিন্তু তাও দাঁড়িয়ে গেলাম, কারণ না হয়তো বেয়াদবি করা হবে স্যারের সাথে। জি, এবার শুরু করেন, না হয়তো ক্লাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আপনাকে। লজ্জায় মাথা নুইয়ে রেখেছি। তখনই হুট করে আমার নজর আমারই টুলের পাশে কিছুটা খালি জায়গা আছে বসার, সেখানে গিয়ে আটকে গেল। কারণ সেখানে সেই মেয়েটাই বসে আছে যে কিনা গোত্রাতের আগের রাত পাহাড়ে এসে আমার সাথে কথা বলেছে, যে কিনা কলেজে আসার পথে গাছের নিচে দাঁড়িয়েছিল। তার মানে কি সত্যিই এই মেয়েটা পরী? হাঁ করে তাকিয়ে আছি টুলের দিকে। অপরদিকে স্যার আমার চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে আরো রেগে গেল। কিন্তু আমার কোনো হুঁশ নেই স্যারের দিকে। আমি আবারও অন্য মনস্ক হয়ে যাওয়ায় স্যার এবার রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলতে আরম্ভ করল, এই বেয়াদব ছেলে, তুই কি করতে ক্লাসে এসেছিস? যা, বের হ ক্লাস থেকে। স্যারের কথায় থতমত খেয়ে গেলাম, যার দরুন আমার হুঁশও ফিরে এসেছে। স্যার দেখি আমার দিকে রক্তচোষার মতন তাকিয়ে আছে। পরিস্থিতি পুরো নিজের কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে। এই অবস্থায় কি করব ভেবে পাচ্ছি না। তাই স্যারকে বললাম, স্যার বলছি। তারপরেই টপিকটা নিয়ে আলোচনা শুরু করে দিলাম। আবারও আমার সাথে এক অলৌকিক ঘটনা ঘটে বসল। আমি যেই টপিক সম্পর্কে জানিই না, সেই টপিক নিয়ে আলোচনা করে পুরো ক্লাসকে তাক লাগিয়ে দিয়েছি। সবাই হাতে তালি দিতে আরম্ভ করল আমার আলোচনা দেখে। স্যারও বেশ অবাক। তবে শুধু স্যার এই নয়, আমি নিজেও অবাক যে কিভাবে কি বলেছি। আমি এতটা সময় কি বলেছি তা আমি নিজেও জানি না, কিন্তু সবাই হাত তালি দিচ্ছে। তখনই স্যার এসে হাসিখুশিভাবে বলতে আরম্ভ করল, আকাশ, তুমি অনেক জ্ঞানী একজন স্টুডেন্ট। সো প্লিজ ক্লাসে মনোযোগ দাও। তুমি এখন টপিকটাকে নিয়ে যেইভাবে সবার সামনে আলোচনা করেছ, সেইভাবে আমি শতবার চেষ্টা করলেও হয়তো পারব না। তাছাড়া তোমার আলোচনা শুনেই হয়তো অনেকের বিষয়টা নিয়ে জোরতা কেটে গেছে। সবাই আশা করি তোমার এক্সপ্লেনেশনে ক্লিয়ার করে বুঝে গিয়েছে টপিকটা। সো মন লাগাও ক্লাসে। জি স্যার। তারপর স্যারের জায়গায় গিয়ে ক্লাস নিতে আরম্ভ করল। আর আমি পাশে ফিরে দেখি সেই মেয়েটা নাই, যে কিনা একটু আগেও আমার পাশে বসেছিল। মনের ভিতরে কৌতূহলের মাত্রাটা আরও বেড়ে গেল। কিন্তু না, কৌতূহলটাকে আপাতত সাইডে রেখে ক্লাসে মন দেই। না হয় স্যার আবারও এটা সেটা বলতে আরম্ভ করবে। যেই ভাবা সেই কাজ। স্যারের ক্লাস পুরোটা শেষ করলাম। দেখতে দেখতে বাকি ক্লাসগুলাও শেষ হয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে এবার সেই কৌতূহলটাকে মেটানোর চেষ্টা করলাম। বাসার দিকে হেঁটে হেঁটে রওনা হয়েছি। আর সেই বিষয়টা নিয়ে ভাবছি। আচ্ছা, আমি একে একে মেয়েটাকে 3 বার দেখলাম। তার মানে হয়তো সেই মেয়েটা সত্যিই পরী। কিন্তু কথা হলো, সে তো ক্লাসে আমার সাথেই কিছুটা সময় বসেছিল। তাহলে বাকিরা তাকে দেখল না কেন? এসব নিয়ে ভাবছিলাম, তখনই দেখি সেই মেয়েটা হুট করে কোথা থেকে এসে যেন আমার সাথে হাঁটা শুরু করেছে। তাই হাঁটা বাদ দিয়ে রেখে ড্যাবড্যাব করে তাকিয়ে আছি সেই মেয়েটার দিকে।
সে আমার তাকানো দেখে জিজ্ঞেস করল, আরে এত অবাক হচ্ছ কেন? আমি তো তোমায় সেদিন রাতেই বলেছিলাম যে আমি পড়ি। আমার সেদিনকার কথাটা কি তোমার বিশ্বাস হয়নি? হয়েছে, তবে পুরোপুরি না। সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, 3 সেকেন্ড পর আবার ফিরে আসছি আমি। তুমি হাঁটতে থাকো। মেয়েটা হুট করেই আবার কোথায় উধাও হয়ে গেল। কিন্তু 3 সেকেন্ড যেতে না যেতেই সে আবার ফিরে এসেছে। তার এমন আচরণ দেখে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কোথায় চলে গিয়েছিলেন আপনি আবার? দেখো, আমি দিনের বেলায় 3 সেকেন্ড খালি তোমার সামনে আসতে পারব। তারপর 3 সেকেন্ডে আবার পরিপালকে চলে যেতে হবে। এমন করে যতবার ইচ্ছে আমি তোমার সামনে আসতে পারব। আচ্ছা, আপনি আজকে সেই আমগাছটার নিচে কি করছিলেন? মেয়েটাকে এই প্রশ্ন করতেই সে আবার উধাও। বুঝে গেলাম যে 3 সেকেন্ড হয়ে গিয়েছে। আবারও 3 সেকেন্ড যেতে না যেতেই সে আবার ফিরে আসলো। সে ফিরে এসেই আমাকে উত্তর দিল, তোমাকে সেই ছেলে অপমান করেছে, তাই প্রতিশোধ নিয়েছি তার উপরে। কি হ হ হ। হুম। তার মানে ক্লাসেও আমার অলৌকিক ঘটনাটা আপনার জন্য ঘটেছে? এই তো বুদ্ধিমান ছেলে। হুম, আমি তোমায় সাহায্য করেছি ক্লাসে। আর এই সাহায্যটা সবসময় এই করে যাব। তবে সেটা 3 সেকেন্ডের মধ্যেই। কারণ জমিনে দিনের বেলায় 3 সেকেন্ড বেশি সময় থাকলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তাছাড়া আমার পরিপালকের লোকেরাও জেনে যাবে যে আমি পরিপালক থেকে জমিনে নেমে এসেছি। তাই দিনের বেলায় জমিনে 3 সেকেন্ড থেকে তার মধ্যেই পরিপালকে আবার ফিরে যেতে হবে। তারপর পরিপালকে 3 সেকেন্ড অতিবাহিত হলে আমি আবার চাইলে জমিনে আসতে পারব। ওহহ, আচ্ছা। কিন্তু আপনি যে এখন আসলেন, আপনার আলোকরশ্মি যে দেখতে পেলাম না, সে তুমি দিনের বেলায় বেশি একটা দেখতে পাবে না। কারণ আমরা রাতেই জমিনে নেমে আসি বেশিরভাগ সময়ে। কারণ তখন জমিনে নেমে শান্তি। আর তাছাড়া 3 সেকেন্ড জমিনে থেকে বেশি কিছু একটা করা সম্ভব হয় না। তাই দিনের বেলায় জমিনে আসলে 3 সেকেন্ড থাকি। আর রাতে আসলে অনেকটা সময় নিয়ে থাকি। কিন্তু তার জন্য আমাদেরকে একটা নহরের পানি পান করতে হয়। যেই পানিতে পরিপালকের জাদুঘর বা অলৌকিক ক্ষমতার পণ্ডিত বা মাস্টাররা স্পেল পড়ে রাখে। মানে হলো মন্ত্র পড়ে সেই নহরটাকে জাদুগ্রী সুরা বানিয়ে দেয়, যেটা পান করলেই পরীরা এসে জমিনে অনেকটা সময় থাকতে পারে। সুরাটা পান করে কোনো পরী যখন জমিনে নেমে এসে সময় কাটিয়ে পড়ে আবার ফিরে যায়, তখনই আলোকরশ্মির আলোকপাত হয়। ওহ, তার মানে কোনো পরী সুরা পান করে অনেক সময়ের জন্য জমিনে এসে ঘুরে গেলে তখন আলোকরশ্মি হয়। হুম। আচ্ছা, সব কিছুই বুঝলাম। কিন্তু আপনারা জমিনে আসেন কেন? আর আপনারা জমিনে নেমে আসলে কেউ কিছু বলে না? আপনারা বলতে কেউ জমিনে এসে সময় কাটানোর মতন অনুমতি পায় না। জমিনে খালি পরিপালকে থাকা রাজার বংশের মানুষরাই জমিনে নামতে পারে। আর আমিও রাজার বংশের লোক। তাই আমিও সুরা পান করে জমিনে নেমে এসেছি। ওহ, আচ্ছা। কিন্তু আপনি যে তাহলে পরশুদিন হুট করেই ভয় পেয়ে চলে গেলেন? আপনি না রাজবংশের লোক? কারণটা হলো কোনো পরী মানুষের স্পর্শে গেলে পরিপালকে ভূমিকম্প হয়। আর তাছাড়া রাজবংশের মানুষরা পৃথিবীতে আসতে পারলেও অনেক কয়টা নিয়ম মেনে আসতে হয়। যার মধ্যে প্রথমটা নিয়মটা হলো, কেউ জমিনে আসতে চাইলে অন্যদের অগোচরে আসতে হবে। জমিনে নামার সময় কেউ যেন তাকে দেখতে না পায় সেটার খেয়াল রেখে জমিনে নামতে হবে। তাই পরশুদিন চলে গিয়েছি। ওহহ। কিন্তু কেউ যদি দেখে ফেলে নামার সময়, তখন কি তাকে সাজা দেওয়া হয়? সাজা দেওয়া হয় না, কিন্তু তাকে অনেক অপমান অপদস্থ হতে হয়।
এবং তার থেকে সুরাটা নিয়ে নেওয়া হয়, যার ফলে সে আর কখনোই জমিনের বুকে নামতে পারবে না। এমন কঠোর নিয়ম কেন? কারণ একের দেখায় বাকিরাও জমিনে নামতে চাইবে সেই জন্য। আর এই সুরার পানিটা খালি পরিপালকের পণ্ডিতরা রাজদরবারের মানুষের জন্যই রানিয়েছে। এই সুরার কথা পরিপালকের রাজদরবারের মানুষ এবং পরিপালকের পণ্ডিতরা ছাড়া অন্য কেউ এই জানে না, কারণ তারা জানতে পারলে রাজার বিরুদ্ধে বিদ্রুপ করবে, কারণ এটা একদম বেআইনি কাজ। আমাদের পরিপালকের আইন মোতাবেক কেউ জমিনে নামতে পারবে না, কিন্তু রাজদরবারের মানুষরা বেআইনিভাবে সুরা ব্যবহার করে জমিনে নামে ঘোরাফেরা করার জন্য। সব কিছুই বুঝলাম, কিন্তু সত্যিকারত্বে আমার এখনো পুরোপুরিভাবে বিশ্বাস হচ্ছে না যে আপনি পড়ি, এবং আপনি আমাকে যেই সমস্ত কাহিনী শুনিয়েছেন সেসব কিছুই সত্য। আমার কেন জানি মনে হচ্ছে সবকিছুই আমার মনের ভ্রম। আচ্ছা দাঁড়াও, তোমার মনের সন্দেহ আমি দূর করছি। তুমি চোখ বুঝে নিজের শরীরে একটা চিমটি কেটে কিছু একটা কল্পনা করো, কারণ চিমটি কাটলে মনের ভ্রম দূর হয়ে যায়। তারপর সমস্ত কল্পনা শেষে চোখ খুলবে। ঠিক আছে। মেয়েটার কথা মতন চোখ বন্ধ করে নিজের শরীরে চিমটি কেটে মনে মনে কল্পনা করলাম, যেই স্যার আজকে আমাকে পুরো ক্লাসের স্টুডেন্টের সামনে এটা সেটা বলেছে, আমি সেই স্যার এবং তার ঘরবাড়িকে উঠিয়ে এনে একটা গাছের উপরে ঝুলিয়ে রেখেছি। এমন এক অদ্ভুত কল্পনা করে চোখ খুলতেই দেখি আমার ঠিক সামনে বরাবর একটা বটগাছ আছে, সেই গাছের উপরে স্যারের পুরো বাড়িটা ঝুলছে, যেটা দেখে মাথা পুরোপুরি আউলে গেছে। চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। তখনই সে আমাকে বলল, কি বিশ্বাস হয়েছে তো? না, আমার এখনো বিশ্বাস হয়নি, কারণ আপনার এখনের কর্মকাণ্ডটা আমার কাছে আরো বড় ভ্রম মনে হচ্ছে। আকাশের কথা শুনে পরীটা এবার চরম পরিমাণে রেগে যায়, যার কারণে সে রেগে গিয়ে আকাশকে বলে, তুই বেটা আসলেই মাথা মোটা। এই আমি চললাম, রাতে আমি তোর বাসায় আসব, তখন তোর ভ্রম পুরোপুরি দূর করে দিব, কারণ এখন আমার চরম পরিমাণে রাগ উঠছে তোর উপরে। আমি যদি আর কিছু সময় জমিনে থাকি তাহলে হয়তো তোকে আছড়ে তোর নাড়িভুড়ি সব বের করে ফেলব। তাই যেতে হবে আমাকে। বাই, রাতে দেখা হবে আবার। তারপর পরীটা চলে যায়, আর আকাশও কিছু একটা ভাবতে ভাবতে বাসায় চলে আসে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে জম্পেশ একটা ঘুম দেয়, কারণ ঘুমটা তার দৈনিক রুটিনের মধ্যে একটা। বিকালবেলায় ঘুম থেকে উঠে কিছুটা সময় বাহির থেকে ঘোরাঘুরি করে মাগরিবের সময় ঘরে আসে। তারপর হালকা পাতলা নাস্তা খেয়ে বই নিয়ে বসে পড়ার জন্য এক বসায় পড়ার টেবিল থেকে রাত 10টায় উঠে। তারপর রাতের খাওয়া খেয়ে শুয়ে পড়ে। বিছানায় শুতেই তার অনামিকার কথা মনে পড়ে। এতটা সময় এটা সেটা নিয়ে বিজি থাকায় অনামিকার কথা এত একটা মনে পড়েনি, কিন্তু এখন খুব বেশি মনে পড়ছে অনামিকার কথা, যার কারণে তার চোখ থেকে আবারও টুপটুপ করে পানি পড়তে আরম্ভ করে। আসলে এটাই হয়তো সত্যি যে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের কথা যখন কারোর মনে পড়ে তখন পৃথিবীর হাজারো সুখ আর তাকে সুখে রাখতে পারে না। আকাশের বেলায়ও এমনটা হয়েছে। সে কান্না করতে করতে সারাটা বালিশ ভিজিয়ে ফেলেছে। তার কান্নার ইতি ঘটে ঘুমের মধ্যে দিয়ে। সে কান্না করতে করতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছে। তখনই আনহা নহর দ্বারা তৈরি করা সুরা পান করে পরিপালক থেকে নেমে আকাশের কাছে আসে। তারপর সে এসে দেখতে পায় আকাশ ঘুমিয়ে পড়েছে আর তার চোখের কোনো ফোঁটা ফোঁটা পানি জমে আছে, যেটা দেখে আনহার বুঝতে বাকি নেই যে আকাশ কান্না করেছে। তাই সে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই আকাশের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াতে আরম্ভ করে।
যার কারণে আকাশ ঘুম থেকে উঠে যায়। আকাশ ঘুম থেকে উঠে দেখে তার ঠোঁটের মধ্যে আনহা তার নিজের ঠোঁটের উষ্ণতা বিলাচ্ছে, যেটা দেখে সে চমকে উঠে আর সজোরে এক ধাক্কা দিয়ে আনহাকে খাট থেকে নিচে ফেলে দেয়, যার কারণে আনহা ব্যথা পেয়ে ছোট বাচ্চার মতন নিচে বসে কান্না করতে আরম্ভ করে। আনহার এমন আচরণ দেখে আকাশ মনে মনে বলে ওঠে, সে যদি পরী হয় তাহলে ব্যথা পায় কি করে? তাদের কাছে এত এত অলৌকিক শক্তি, তারা নাকি বলে খাট থেকে পড়ে গিয়ে ব্যথায় কান্না করে। এই আপনি যদি পরী হন তাহলে ব্যথায় কান্না করছেন কেন? পরীরা কি কান্না করে নাকি? আকাশের কথা শুনে আনহার চোখ মুখ রাগে লাল হয়ে যায়। তাই সে কান্নার গতিবেগ কিছুটা কমিয়ে রাগান্বিতভাবে আকাশকে বলে, এই খচ্চর ছেলে, তুই আমাকে ফেললি কেন সেটার উত্তর দে আগে। আপনি আমার সাথে অদ্ভুত আচরণ করাই এমনটা করেছি, তাই বলে কি তুই আমাকে এভাবে খাট থেকে ফেলে দিবি নাকি? আসলে দুঃখিত, নিজের অজান্তে করেছি এমনটা। নেক্সট টাইম আর এমনটা হবে না। সো এবার আপনি আমার প্রশ্নের উত্তর দেন যে আপনি পরী হলে ব্যথা পেলেন কি করে? অলৌকিক শক্তির প্রকট করে তো বেঁচে যেতে পারতেন ব্যথা পাওয়া থেকে। আকাশের সরি শুনে আনহা এবার শান্ত হয়ে যায়। তাই সে নিজেকে শান্ত করে আকাশকে বলে, কারণ হলো আমি তোমার স্পর্শে এসেছি। আর তাছাড়া কোনো পরী যদি কোনো মানুষের সামনে দেখা দেয় তাহলে তার দেওয়া সমস্ত আঘাত সেই পরীর শরীরে লাগে। কারণ পরী হলেও সে নিজের রূপ নিয়ে মানুষের সামনে এসেছে, তাই সেই মানুষটার সামনে পরীর সুপারন্যাচারাল পাওয়ার বেশি একটা কাজে লাগে না। পরী তখন তার কাছে মানুষের মতোই হয়ে যায়। একজন মানুষ যেমন অন্য মানুষকে আঘাত করলে যেমন চোট পায়, পরীও ঠিক সেমভাবে চোট পায়। কারণটা ওই যে বললাম, সে মানুষের সাথে দেখা দিয়েছে এবং তার আসল রূপ নিয়ে সেই মানুষটার সামনে এসেছে। ওহ আচ্ছা, কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি না বলেছিলেন পরী যদি জমিনে নেমে এসে কোনো মানুষকে স্পর্শ করে তাহলে পরিপালকে কম্পন হয় এবং পরিপালকের সবাই জেনে যায় যে কেউ একজন জমিনে নেমে মানুষের স্পর্শে গিয়েছে। তো এখন তো আপনি নিজেই আমার শরীরে স্পর্শ করেছেন, এখন কি সমস্যা হবে না? এতক্ষণে সমস্যা হয়ে গেছে, তাই আমার যেতে হবে এখনই। তাই আমি চলে যাচ্ছি, কিন্তু 1 ঘন্টা বা আধ ঘন্টা পর আবার আসব। তখন আসার সময় তোমার বিশ্বাস হয় মতন কিছু একটা নিয়ে আসব। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন কিন্তু, কারণ আমার ঘুমোতে হবে। জলদিই আসব। এখন গেলাম। আর তুমি তোমার জানালার দিকে তাকাবে না আমি লাফিয়ে পড়ার সময়। ঠিক আছে। তারপর পরীটা ঘরের জানালা দিয়ে নিচে লাফ দিল আর আমি অন্য পাশ ফিরে শুয়ে রইলাম, কারণ আমি নিজের বিপদ ডেকে আনতে চাই না জানালা দিয়ে নিচে তাকিয়ে। তবে যদিও এখনও আমার পুরোপুরি বিশ্বাস হয়নি সমস্ত কিছু, তবে আবার এখন পুরোপুরি অবিশ্বাসও হচ্ছে না আনহা নামক পরীটার কথা শুনে। তাই সে আসার জন্য অপেক্ষা করছি, দেখি সে আমার অবিশ্বাসকে পুরোপুরি বিশ্বাসে পরিবর্তন করতে পারে কিনা। দেখতে দেখতে 40 মিনিট হয়ে গেল। আমি বিছানার এপাশ ওপাশ করছি শুয়ে শুয়ে। তখনই হুট করে জানালা দিয়ে সেই মেয়েটা প্রবেশ করল। তারপর সে আমায় জিজ্ঞেস করল, ঘুমিয়ে গেছো নাকি চেতন আছো? না, ঘুমাইনি। যাক, ভালোই হয়েছে। এই নাও, তোমার জন্য পরিপালক থেকে এক জাতীয় বিস্কিট এনেছি। এই বিস্কিটটা সকালবেলা খুলে তুমিও খাবে এবং তোমার মাকেও খাওয়াবে। দেখবে এটা খেয়ে তোমার মা তোমাকে বলবে এমন মজার বিস্কিট তিনি আর কোনো দিনও খায়নি। আর তোমারও এমনটাই মনে হবে তোমার মায়ের মতন।
কারণ এমন বিস্কিট জমিনের কোথাও পাওয়া যায় না। এই বিস্কিট খালি আমাদের পরিপালকের এক বয়স্ক পরী বানায়। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। কিন্তু আপনি আমাকে এটা বলেন যে আপনি একটু আগে আমার ভাঙ্গাচোরা দোতলা বাড়ি থেকে নিচে লাফ দিলেন, আপনার কোথাও কি ব্যথা ট্যাথা লাগেনি? কারণ নিচে তো ইটের কঙ্কর রাখা আছে। না, আমার লাগেনি। যাক, তাহলে তো ভালোই। হুম। আচ্ছা, বিস্কিট খেয়েও তোমার বিশ্বাস হবে কি পুরোপুরিভাবে আমার কথা? দেখেন, আসলে আমি একদম অবিশ্বাস করছি যে তা না। কারণ অনেক অলৌকিক ঘটনাই ঘটেছে আপনার সাথে সেই কয়েক রাত আগে দেখা হওয়ার পর থেকে। তাই কিছুটা বিশ্বাস হচ্ছে, কিন্তু পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। মনের কোনো এখনো মনে হচ্ছে সবকিছু আমার ভ্রম। আচ্ছা, বিশ্বাস হলে হোক, আর না হলে সমস্যা নাই। কারণ সেটা একসময় আপনিই তোমার বিশ্বাস হবে। তবে তোমায় আরেকটা কাহিনী বলি। আমি তোমার স্যারের বাড়িটা গাছের উপরে লটকে রেখেছিলাম দুপুরে, মনে আছে? হুম, মনে আছে। দেখবে তোমার সেই স্যার আগামীকাল কলেজে যাবে না। কারণ সেই স্যার এবং তার বাড়ির উপরে মায়া করেছি আমি, যার দরুন তার এবং তার পরিবারের লোকজন একদিন ঘুমিয়ে কাটিয়ে দিবে। তারা এই দিনের কথা বলতেও পারবে না। কেউ যদি তোমার সেই স্যারকে আগামীকালের কথা জিজ্ঞেস করে, তাহলে দেখবে তোমার স্যার উত্তর দেওয়ার বদলে নিজেই বলবে কোনো দিনের কথা বলছেন আপনি। ঠিক আছে, আমি কালকে কলেজে গিয়ে দেখব বিষয়টা। আর আগামী পরশুদিন আমি নিজেই স্যারকে আগামীকালের কথা জিজ্ঞেস করব। আর আপনি স্যারের মায়া আগামীকাল রাতে কাটিয়ে দিবেন। হুম, আমিও এমনটাই ভেবেছি যে আগামীকাল মাঝরাতে মায়া কাটিয়ে দিব, যাতে করে রাত পোহালে সকালে তাদের ঘুম ভাঙ্গে। তবে এত কিছুর পরেও যদি তোমার ভ্রম মনে হয় বা পুরোপুরি বিশ্বাস না হয়, তাহলে তোমাকে পরিপালকের মায়াকাল আয়নার সামনে নিয়ে যাব, যার সামনে দাঁড়িয়ে তুমি মনের যে কোনো বাসনা পূরণ করতে পারবে। তুমি মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে যেটাই মনে মনে কল্পনা করবে, সেটাই তুমি আয়নার মাধ্যমে দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় সেই সময় দেখা যাবে। কিন্তু সবকিছুর ভিড়ে আমার অনেক জটিল একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? জমিনের বুকে এত মানুষ থাকা সত্ত্বেও আপনি আমার মতন আহাম্মক একটা ছেলের সামনে প্রকট হলেন কেন? সেসবের উত্তর তোমাকে আমি পড়ে দিব। কেন এখন দিল কি হবে? কারণ এখনো সেই সময়টা হয়নি। তাই তোমাকে এখন এসব বলা যাবে না। যখন সময় হবে, তখন তোমাকে আমি নিজেই সবকিছু খুলে বলবো। ঠিক আছে, এবার আপনি চলে যান। আমি ঘুমাবো এখন। হুম, আমি চলে যাব। তবে সেটা তুমি ঘুমিয়ে যাওয়ার পর। কারণ তোমার ঘুমন্ত চেহারাটা দেখে আজ আমার অনেক মায়া লেগেছে। অবশ্য মায়াটা যদিও আগ থেকে তোমার উপরে ছিল, কিন্তু আজকে তোমার কান্নারত চেহারাটা দেখে আরো মায়া বেড়ে গেছে তোমার উপরে। তাই তুমি ঘুমিয়ে পড়ো। তোমার ঘুমন্ত চেহারাটা এক নজর দেখেই আমি চলে যাব। ঠিক আছে, আমি ঘুমালেই না হয় আপনি চলে যাইয়েন। কিন্তু লাস্ট একটা কথা ক্লিয়ার করেন তো, যে আমার উপরে আগ থেকে আপনার মায়া কাজ করে মানি জিনিসটা বুঝলাম না। আকাশ, প্লিজ এসব এখন জানতে চেও না। কারণ তোমার আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নটাও একই সুতোয় বাঁধা। তাই এটার উত্তরও এখন দিতে পারবো না তোমায়। সো তুমি ঘুমিয়ে পড়ো। আমি তোমার পাশে বসে আছি। আচ্ছা, আমি ঘুমিয়ে পড়ছি। তারপর আকাশ চোখ বন্ধ করে ঘুমানোর প্রয়াস করে। আর আনহা তার পাশেই বসে তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে। কিছুটা সময় এভাবে অতিবাহিত হতেই আকাশ ঘুমিয়ে পড়ে। আকাশ ঘুমিয়ে পড়তেই আনহা আবার আকাশের উপরে একটা মায়া করে তার ঠোঁটে স্পর্শ করে।
যার কারণে আকাশ এবার কিছুই বুঝতে পারে না। আনহার মা এসে এবার গভীর নিদ্রায় হারিয়ে গেছে। আনহা কয়েকবার আকাশের ঠোঁটে স্পর্শ করে আগের ন্যায় জানালা দিয়ে নিচে লাফ দেয়। আর আকাশ সেভাবেই ঘুমিয়ে থাকে। এই ঘুমের ইতি ঘটে একদম ভোর সকালে। আকাশ ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে। তখনই সে লক্ষ্য করে তার জিহ্বায় মিষ্টি জাতীয় কিছু একটা স্বাদ পাচ্ছে সে। তাই সে হাতের তালু দিয়ে ঠোঁটে ঘষা দেয়। সে মনে করেছে তার ঠোঁটে হয়তো মিষ্টি জাতীয় কিছু লেগেছে, যার দরুন সেই মিষ্টির স্বাদ তার জিহ্বা পর্যন্ত গিয়েছে। কিন্তু তার ধারণাটা পুরোপুরি সঠিক নয়। সে হাত দিয়ে ঠোঁটে ঘষা দিতেই সেই মিষ্টি স্বাদটা তার পুরো ঠোঁটেও ছড়িয়ে যায়। কিন্তু সে হাত দিয়ে কিছুই দেখতে পায় না। তাই সে মনে মনে বলে, আরে আমার ঠোঁট আর জিহ্বায় কেন এত মিষ্টি লাগছে? আমি তো রাতে তেমন কোনো মিষ্টি খাবার খাইনি। তাহলে কোথা থেকে এলো এই মিষ্টি স্বাদটা? আকাশ এসব নিয়ে ভাবতে ভাবতে অনেকটা সময় কাটিয়ে দেয়। কিন্তু সে এসবের কোনো উত্তর খুঁজে পায় না। যার কারণে সে ভাবা বাদ দিয়ে রেখে আনহার দেওয়ার বিস্কিটের প্যাকেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে তার মায়ের কাছে যায়। তার মাও ভোর সকালে ঘুম থেকে উঠে গিয়েছে, কারণ তিনার নাস্তা বানাতে হবে সবার জন্য। তাই তিনি কিচেনে নাস্তা রেডি করছে। অন্যদিকে আকাশ কিচেনে গিয়ে বিস্কিটের প্যাকেটটা খুলে সেখান থেকে একটা বিস্কিট নিয়ে তার মাকে খেতে দেয়। তার মা তার থেকে বিস্কিটটা নিয়ে তাকে জিজ্ঞেস করে, তুই বিস্কিট পেয়েছিস কোথায়? আকাশের মায়ের প্রশ্নের উত্তর আকাশ তার মাকে মিথ্যা বলে, মা গতকাল কিনে এনেছি। বিস্কিটটা অনেক মজার, তুমি একটু খেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। তারপর আকাশের আম্মু বিস্কুটটা মুখে দিতেই আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। যেটা দেখে আকাশ তার মাকে জিজ্ঞেস করে, মা কি হয়েছে? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আকাশ এই বিস্কিট কোথা থেকে কিনে এনেছিস রে তুই? মা, মোড়ের দোকান থেকে কিনে এনেছি। কিন্তু কেন বলতো মা? বিস্কিটটা তো অনেক মজার। এত মজার বিস্কিট আমি আমার জন্মেও কোনো দিন খাইনি। মনে হচ্ছে যেন অমৃত খেয়েছি। তুই আরো কয়েক প্যাকেট নিয়ে আসিস তো বিস্কিটটা। আমি তোকে টাকা দিব। আকাশ তার মায়ের কথা শুনে মুচকি একটা হাসি দেয়। কারণ গতরাতে বলা আনহার কথা মিলে গেছে। সে তার মাকে বিস্কিটটা এনে দিবে বলে বিস্কিটের প্যাকেটটা নিয়ে নিজের রুমে চলে আসে। তারপর সেও ভক্ষণ করে বিস্কিটটা। তারও মাথা আউলে যায় তার মায়ের মতন বিস্কিটটা খেয়ে। কিন্তু সে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে এই বিস্কিটের উৎপত্তি কোথায়। তার বিশ্বাসের মাত্রা আরও বেড়ে যায় আনহার উপরে। সে এখন বিশ্বাস করতে শুরু করেছে আনহার কথা। এর মধ্যে আকাশের মা নাস্তা রেডি করে আকাশকে ডাক দেয়। সে তার মায়ের ডাকে নাস্তা করতে নিচে চলে যায়। পরে নাস্তার পালা শেষ করে কলেজে রওনা হয়। মাঝপথে গতকালের সেই বটগাছটার উপর এসে তার স্যারের বাসা ঝুলে থাকতে দেখে, যেটা দেখে তার চরম পরিমাণে হাসি পায়। কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে কলেজে চলে যায়। কলেজে গিয়ে দেখে সেই স্যারটা কলেজে আসেনি। ক্লাস শেষ হয়ে ছুটির সময় হয়ে গিয়েছে, কিন্তু সেই স্যার আজকে কলেজেই আসেনি। এবার তার পাকাপোক্তভাবে বিশ্বাস হয় আনহার কথা, যে আনহা তাকে যা বলেছে সব কিছুই সত্যি। আর আনহা একজন পরী। সমস্ত কিছু তার মনের কোনো ভ্রম নয়। এসব দেখতে দেখতে সারাটা দিন কেটে যায়। কিন্তু আনহা আজকে আর জমিনে নেমে আসে না। কারণ গতকাল আনহা জমিনের বুকে 2 বার প্রকট হয়েছে, আর 2 বারই সে আকাশকে স্পর্শ করেছে। যার দরুন পরিপালক অনেক বড় কম্পন হয়েছে।
তাই আজকে পরিপালকের মেইন দরজায় আজকে অনেক কয়জন পাহারায় লেগেছে। তাই আনহা আজকে আর জমিনে আসেনি। তবে সে চাইলে আজকেও জমিনে আসতে পারত, কারণ সুরা পান করলে কেউ তাকে জমিনে আসা থেকে আটকাতে পারবে না। কিন্তু সে তারপরেও রিস্ক নেয়নি, কারণ তার এত বছরের সাধনা সে একদিন জমিনে নেমে নষ্ট করতে চায় না। তাই সে আজকে আর আসেনি জমিনে। কিন্তু অপরদিকে আকাশ তার অপেক্ষায় সারাদিন বসেছিল। কিন্তু সে না আসায় মন খারাপ করে ঘুমিয়ে যায় রাতের বেলায় আকাশ। পরের দিন আকাশ কলেজে যাওয়ার পথে স্যারের বাসাটাকে সে আর বটগাছের উপরে দেখতে পায় না। কারণটা হলো অতিবাহিত হয়ে যাওয়া রাতে স্যারের উপর থেকে আনহার করা মায়া জাদুটা কেটে গেছে। তাই সে কোনো কিছু না ভেবে কলেজে চলে যায়। কলেজে গিয়ে সে দেখতে পায় সেই স্যারটা তার আগেই কলেজে চলে এসেছে। তাই সে স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করে, স্যার গতকাল কি শরীর খারাপ ছিল আপনার? কেন বলতো আকাশ? স্যার গতকাল কলেজে আসেননি যে, তাই জিজ্ঞেস করলাম। এই আকাশ কি সব উল্টো পাল্টা বলছো তুমি? হ্যাঁ, আমি গতকাল কলেজে আসিনি মানে কি? স্যার আপনাকে সত্যিই গতকাল কলেজে দেখতে পাইনি তো। আকাশ তোমার মাথায় সমস্যা হয়েছে, তুমি ভালো একজন ডক্টর দেখাও। কি সব উল্টা পাল্টা কথা বলছো তুমি? আমি যদি গতকাল কলেজে না আসি তাহলে তোমাকে দাঁড় করিয়ে পড়া কে শুনেছে? স্যার সেটা তো পরশুদিনের কাহিনী। আকাশ উল্টাপাল্টা কথা বন্ধ করে ক্লাসে যাও। চরম পরিমাণে রাগ উঠছে তোমার উপরে আমার। আকাশ আর কোনো কথা না বলে চুপচাপ ক্লাসে চলে যায়। কারণটা তার জানাই। গতকালের স্মৃতি আনহার মায়া জাদুর কারণে স্যারের মাথা থেকে সরে গেছে। তাই সে আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে গেছে। প্রতিদিনের ন্যায় আজকে ক্লাস করে বাড়ি ফিরছিল হেঁটে হেঁটে, তখনই হুট করে সে অনামিকাকে দেখতে পায়, যে কিনা রাহুল বাদে অন্য আরেকটা ছেলের সাথে চিপকাচিপকি করে বাইকে করে যাচ্ছিল। যেটা দেখে তার চরম পরিমাণে রাগ উঠে যায়। কারণ তার আর্থিক অবস্থা খারাপ দেখে অনামিকা তাকে ছেড়ে দিয়ে রাহুলকে ধরেছে। কিন্তু সে আজকে আবার অন্য আরেকটা ছেলের সাথে বাইকে চিপকি করে যাচ্ছে, যেটা দেখে তার মাথায় আগুন ধরে গেছে। তার ভালোবাসার মানুষ এত জনের সাথে মেলামেশা করছে, সেটা সে কোনো মতেই সহ্য করতে পারছে না। তার ভিতরটা যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় এখনই গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে সে নিজের প্রাণ দিয়ে দিবে। সে অনেক দূর থেকে একটা বড় গাড়ি টেনে আসতে দেখে, যার পরপরই সে রাস্তার একদম মধ্যে গিয়ে দাঁড়ায়। অপরদিকে আনহা পরিপালক থেকেই টের পায় যে আকাশের কোনো বিপদ হতে চলেছে। তাই সে তখনই জমিনে প্রকট হয়। এদিকে আকাশ রাস্তায় একদম মধ্যে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রেখেছে। দূর থেকে টেনে আসা সেই বড় গাড়িটা আকাশের একদম সামনে চলে এসেছে। আকাশ নিজের চোখেই তার মৃত্যুকে দেখতে পারছে। এমন সময় গাড়িটা টেনে এসে আকাশের গায়ের উপরে তুলে দিয়ে সে চলে যায়। কিন্তু অবাক করা বিষয়, আকাশের কিছুই হয় না। গাড়িটা আকাশকে পিষে দেওয়ার আগেই আনহা জমিনে প্রকট হয়ে তাকে জড়িয়ে নিজের বাহুতে নিয়ে নেয়, যার কারণে গাড়িটা তার শরীরের উপর দিয়ে গেলেও অলৌকিকভাবে আকাশ বেঁচে যায়। যেটা দেখে আশেপাশের সবাই আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। কারণ এত বড় গাড়ি আকাশের উপরে চড়ে যাওয়ার পরেও তার কিছু হয়নি। সবাই হতবাক হয়ে আছে এই দৃশ্য দেখে। আর হতবাক হওয়ার এই কথা, কারণ তারা খালি আকাশকে সবাই অলৌকিকভাবে বেঁচে যেতে দেখেছে, কিন্তু তাকে কে বাঁচিয়েছে এবং তার পিছনে কে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে রক্ষা করেছে সেটা কেউ এই দেখতে পাচ্ছে না।
সবাই এখনো চোখ পাকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এর মধ্যেই আনহা আকাশের গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। যেই থাপ্পড়টা খাওয়ার পরে আকাশ নিজের তালগোল হারিয়ে ফেলে। তখনই সেই বড় গাড়ির ড্রাইভার সামনে একটা জায়গায় গাড়ি সাইড করে রেখে আকাশের কাছে আসে। তারপর তাকে বলে, ভাই আপনি ঠিক আছেন তো? আমি দূর থেকে আপনাকে ফলো করেছি। আপনার হাবভাব দেখে আমি বুঝে গিয়েছিলাম আপনি খারাপ কিছু করতে চাচ্ছেন। তাই আমি গাড়ি সেভাবে চালাচ্ছিলাম যাতে করে আপনাকে সাইড দিয়ে চলে যেতে পারি। কিন্তু আপনি হুট করেই আমার একদম গাড়ির সামনে চলে আসেন, যার দরুন আপনার উপরে গাড়ি তুলে দিয়েছি আমি। তবে কথা হচ্ছে আপনি ঠিক আছেন কি করে? এত বড় গাড়ির নিচে পড়লে তো যে কোনো মানুষই শেষ হয়ে যাবে। কিন্তু আপনি সেখানে সক্ষম অবস্থায় দাঁড়িয়ে আছেন। কি অলৌকিক কাণ্ড ঘটল ভাই আপনার সাথে এটা? আকাশ গাড়ির ড্রাইভারের কথার তেমন কোনো উত্তর দেয় না, কারণ সে আনহার হাতে থাপ্পড় খেয়ে কিছু বলার অবস্থায় নেই। তাই সে ছোট্ট করে একটা কথা বলে ড্রাইভারকে, আমি জানি না কিভাবে কি হয়েছে, তবে আমি চললাম এখন। এই বিষয় নিয়ে বেশি কিছু বলার অবস্থা আমার নেই। তারপর আকাশ সেখান থেকে চলে আসে, আর তার পিছনে পিছনে আনহাও আসে। আকাশ যখনই লোকালয় ছেড়ে কিছুটা নির্জন জায়গায় আসে, তখনই আনহা তার কলার চেপে ধরে আর তাকে বলে, এই কি সমস্যা তোর? হ্যাঁ, কি জন্য মরতে গিয়েছিলি তুই? ইচ্ছে করেছে তাই গিয়েছি। তোর ইচ্ছের গুষ্টি মারি আমি। তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? অনামিকাকে অন্য আরেকজনের সাথে দেখে তোর অন্তর জ্বলেছে, তাই তুই মরতে গেছিস। জানেন এই যখন তাহলে আবার জিজ্ঞেস করেন কেন? 100 বার জিজ্ঞেস করব, কারণ তোর কিছু হলে সবচাইতে বড় ক্ষতিটা আমার হবে। আমি মরলে কিসের ক্ষতি হবে আপনার? সেসবের উত্তর তোকে পড়ে দিব। কিন্তু এখন তুই আমাকে এটা বল যে তোকে ছেড়ে দিয়ে অন্যের সাথে ভালো আছে, তুই তার জন্য মরতে যাচ্ছিস কেন? তোর কথা কি সে একবারও চিন্তা করে? বল করে? আমার মতে যদি করত, তাহলে জীবনেও তো তোকে ছেড়ে যেত না। আর তুই সেই মেয়ের জন্যই নিজের প্রাণ দিয়ে অন্য আরেকজনকে কষ্ট দিতে চাচ্ছিস? সে আমার কথা চিন্তা না করলেও আমার মনে সে আছে, তাই তার সাথে কাউকে দেখলে আমার সহ্য হয় না। ইচ্ছে করে নিজের প্রাণ দিয়ে দেই। আর আমি মরলে কষ্ট পাবে এমন মানুষ এই পৃথিবীতে এখনো পয়দা হয় নাই। আমার মতন হতভাগার জন্য এখনো কারোর মনে এতটা ভালোবাসা পয়দা হয়নি যে সে আমার জন্য কান্না করবে। আকাশ এসব বলতে বলতে চোখের পানি ছেড়ে দেয়, যার কারণে আনহার রাগান্বিত ভাবটা চলে যায়। তাই আনহা আকাশকে আবারও জড়িয়ে ধরে। তারপর তাকে বলে, আকাশ নিজেকে সামলে নেওয়াটাই বুদ্ধি কাজ তোমার জন্য, কারণ সে তোমার নেই। আর তাছাড়া তোমার কেউ না থাকলেও আমি আছি। হ্যাঁ হতে পারে আমি পড়ি, আর আমি এই জমিনের বাসিন্দা নয়, কিন্তু কথা দিচ্ছি কোনো দিন তোমায় ছেড়ে যাব না। একবার তুমি আমার উপরে বিশ্বাস করে দেখো, যেই সত্তা তোমায় আর আমায় বানিয়েছে, তিনার জমিনের বুকেই দাঁড়িয়ে বলছি কোনো দিন ঠকাবো না তোমায়, আজীবন আগলে রাখব। আনহা আকাশকে জড়িয়ে ধরায় তার ভিতর থেকে সমস্ত অস্থিরতা মুহূর্তের মধ্যেই কোথায় যেন গায়েব হয়ে যায়। তবে আনহার বলাগুলো শুনে তার ভিতরে একটা প্রশ্নের উদ্ঘাটন হয়। তাই সে আনহাকে বলে, আপনি আমায় ছেড়ে যাবেন না মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন তো প্লিজ। আমি আপনার কথার আগামাথা বুঝে উঠতে পারছি না। আকাশ তুমি চাইলে তোমার প্রেমিকা বানিয়ে নিতে পারো আমায়।
আমি সব সময় তোমার দেখাশোনা করব, সব সময় তোমার সাথে মিশে থাকব। আমার এই দেহ অন্য কেউ কোনো দিন স্পর্শ করতে পারবে না। তোমার জন্য দরকার হয় পরিপালক ত্যাগ করে দিয়ে চলে আসব আমি। মানুষের মতন সংসার করব তোমার সাথে। কোনো দিন তোমায় ছেড়ে কোথাও যাব না। আকাশ আনহার মুখে এসব কথা শুনে বর্ষর একটা শকট খায়। কারণ এই দুনিয়ার বুকে তার সামনে এসে কখনো কোনো মানুষ তার জন্য এতটা ভালোবাসা বা সহানুভূতি দেখায়নি। সে সব সময় অনামিকার কাছে এমন ধারা ভালোবাসার এই তালাশ করত। সে সব সময় অনামিকার কাছে এই ধরনের ভালোবাসাই খুঁজে বেড়াত। কিন্তু অনামিকা তাকে ঠকিয়েছে। তাই সে অবাক দৃষ্টিতে আনহার দিকে তাকিয়ে আছে। আকাশের অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে আনহা তাকে প্রশ্ন করে, আকাশ, একটা সুযোগ কি দিবে তুমি আমায়? বললাম তো কখনো তোমার হাত আমি ছাড়ব না। আনহা, দেখো, সরি, ভুল করে তুমিটা মুখ থেকে বেরিয়ে গেছে। সমস্যা নেই, তুমি আমায় তুমি করেই ডাকো। এতে করে আমি আরো খুশি হব। ঠিক আছে, কিন্তু আমাকে কয়েকটা কথা তোমার দিতে হবে। কি কথা? দেখো, আসলে মানুষ যখন কোনো মুসিবত পড়ে তখন সে কারোর সাহায্যের আশা করি। আমিও কিন্তু বর্তমানে মুসিবতে আছি। আর এই অসময়ে তুমি এসে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাপোর্ট করছো। তাই আমি তোমার কোলেই আশ্রয় নিব। তবে তুমি কিন্তু আমায় কখনো ছেড়ে যেতে পারবে না। আমার মরণ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকতে হবে তোমার। আকাশ, এই ওয়াদা তোমার আমাকে করাতে হবে না। আমি নিজেই তো তোমার কাছে এই ওয়াদা করেছি। সো নিশ্চিন্তে থাকো তুমি। এই আনহা কখনো তোমার হাত ছাড়বে না। সত্যি তো? হুম, সত্যি। যাক, এবার তাহলে উঠে দাঁড়াতে পারবো আমি আবার আগের ন্যায়। অবশ্যই এবার তুমি উঠে দাঁড়াবে। আর আমি তোমাকে উঠে দাঁড়াতে সাহায্য করব। তবে এখন তুমি আমাকে কিভাবে গ্রহণ করবে তাই বলো? আমি কি পরিপালক ত্যাগ করে দিয়ে তোমার কাছে একেবারে চলে আসব আমার বর্তমান মানুষের রূপটা নিয়ে? না, তার কোনো প্রয়োজন নেই। কারণ জমিনের মানুষজন অনেক নিকৃষ্ট। তারা সব সময় খালি স্বার্থ খুঁজে বেড়ায় অপর মানুষের কাছ থেকে। তাই তোমার পরিপালক ত্যাগ করার দরকার নেই। না হয় তুমিও নিকৃষ্ট হয়ে যাবে তাদের মতন। আকাশ, তোমার এই কথার উত্তরে আমারও কিছু বলার ছিল। কি কথা? দেখো, জমিনের মানুষের মতন আমিও তোমার কাছে স্বার্থের চাহিদা করতে এসেছি। তবে সত্যি বলতে তার তোমাকে আমি ভালোবাসি। কারণ বহুকাল আগে বাবার সাথে জমিনে নেমে এসেছিলাম। তখন আমার বয়স 12 কি 13। তখন তোমায় স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যেতে দেখি। তখনই তোমার উপরে আমার মন বসে যায়। তাই তোমার কাছে ছুটে এসেছি। তবে বিশ্বাস করো, স্বার্থটা আমার ভালোবাসার কাছে ফিকে পড়বে। সমস্যা নেই, তোমার কোনো চাহিদা বা স্বার্থ থাকলে সেটা আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তুমি আমাকে কোনো দিনও ছেড়ে যেতে পারবে না। না, কোনো দিনও যাব না। আচ্ছা, এবার চলো, বাসায় যাবে তুমি। আর আজ থেকে আমি আগের চাইতেও বেশি জমিনে নেমে আসব। কারণ তুমি নামক কোনো একজনের দেখাশোনা যে আমার করতে হবে। হুম, এবার চলো বাসায়। তোমায় আমি বাসায় পৌঁছে দিয়ে পরিপালকে যাব। হুম, চলো। আনহার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসার দরজার সামনে থেকে আনহা তার পরিপালকে ফিরে গেল। আর আমি দরজায় বাড়ি দিব দরজা খোলার জন্য, তখনই ঘরের ভিতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। গলার কণ্ঠস্বর শুনে বুঝে গেলাম বাবা মায়ের উপরে চিল্লাচ্ছে। তাই দরজায় আড়ি পেতে শুনলে লাগলাম। অপর পাশে বাবা মাকে বলছে, তোমার ছেলেকে তুমি মাথায় তুলে একদম নষ্ট করে ফেলেছ।
আমি যে সারাদিন রোদে পুড়ে এখনো সবার জন্য রোজগার করি, এই জিনিসটা নিয়ে দেখি কারোর কোনো মাথা ব্যথা নাই। তোমার ছেলে কি পারে না পড়ালেখার পাশাপাশি কিছু একটা করে সংসারের হাল ধরতে? আর কবছর এভাবে আমার রক্ত মাংস চুষে খাবে তোমরা সবাই? আকাশের আব্বু প্লিজ আসতে বলো। আকাশের আসার সময় হয়ে গিয়েছে। ছেলেটা এসে এসব শুনলে অনেক বেশি মনে কষ্ট পাবে। ও তোমার ছেলের কষ্ট নিয়ে এত মাথা ব্যথা তোমার, কিন্তু আমি যে রোদে পুড়ে কষ্ট করে রোজগার করে এনে তোমাদের খাওয়াই, সেটা নিয়ে কারোর এই কোনো মাথা ব্যথা নাই। আসলেই তোমরা মাছেলে অনেক নিষ্ঠুর। আমার জন্য কারোর এই কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, এখন থেকে আমি আমার মতন চিন্তা ভাবনা করে চলব। কামাই করব, সেই টাকা হিসাব মতন খরচ করব। বাসায় শুধু বাজারের প্রয়োজন সেটাই করব। এর বাহিরে আর কাউকে কোনো টাকা পয়সাই আমি দিব না। তোমার ছেলের পড়ার খরচ কিভাবে চলবে সেটা তুমি আর তোমার ছেলেই জানো। তবে মেয়ের দায়িত্ব সব সময় আমার কাঁধে থাকবে। তাকে কখনো পিছু দিব না আমি। কিন্তু তোমার ছেলেকে আগামীতে একটা কানা করিও আমি দিব না। দেখি কতদিন চলতে পারো তোমরা এভাবে। তারপর আকাশের বাবা রেগেমেগে নিজের রুমে চলে যায়। অপরদিকে আকাশ দরজার বাহিরে দাঁড়িয়ে থেকে সব কিছুই শুনে, যার কারণে তার প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়। কারণ তার জন্যই তার বাবার কাছ থেকে তার মা আজকে অনেক কথা শুনেছে। আকাশ অনেকটা সময় দরজার বাহিরে দাঁড়িয়ে থাকে। তারপর নিজেকে শান্ত করে দরজায় বাড়ি দেয়। ভিতর থেকে কেউ আসার শব্দ পেয়ে আকাশের মা এসে দরজা খুলে দেয়। আর আকাশ ঘরের ভিতরে প্রবেশ করে। তখনই আকাশের মা আকাশকে বলে, যা গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে খেতে আয়। আকাশ তার মায়ের কথা মতন ফ্রেশ হয়ে নিচে আসে খাওয়ার জন্য। আকাশের মা তাকে খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু আকাশের খাওয়ার কোনো মুড নেই। কিছুক্ষণ আগে তার বাবা তার মাকে বলা সমস্ত কথা শুনে আকাশের খাবারের ইচ্ছে মরে গেছে। তবুও সে তার মায়ের কথায় খেতে আরম্ভ করে। তখনই আবার তার মা তাকে আস্তে আস্তে করে বলে, বাবা এবার একটা কিছু করো না তুই। তুই তো দেখছি সেই সংসারের অবস্থা কেমন। তোর বাবা আজ কত বছর ধরে দিনমজুরি করে সংসার সামলাচ্ছে। এবার তুই একটু সাহায্য করো না বাবা তোর বাবাকে। লোকটা তো আর কয়দিন পর টেনশনে এমনিতেই মারা যাবে। ভাগ্যিস কোনো না কোনোভাবে তোর বাবা ভাঙ্গাচূড়া দোতলা একটা বাড়ি করেছে, না হয়তো আজ আমাদের পথে পথে থাকতে হতো। মা কি করব তুমিই বলো? এই অবস্থায় কে চাকরি দিবে আমায়? এখন চাকরি নিতে গেলেই মামা চাচা ধরে ৮-১০ লাখ টাকা খরচ করতে হয়। বাবা তো আমায় ১ টাকাও দিবে না চাকরির জন্য। তাছাড়া এমনিতে টাকা ছাড়া চাকরি করতে গেলে দেখা যাবে সারাদিন কুকুরের মতন খেটে ৪-৫ হাজার কামাই করব, কিন্তু এতে কোনো ফায়দাই হবে না। বরং দেখা যাবে সেসব চাকরির ধান্দায় আমার পড়ালেখাটাই লাটে উঠেছে। বাবা এসব চিন্তাভাবনা করে বসে থাকলে তো চলবে না। অন্তত কিছু তো একটা কর, যাতে করে তোর বাবার কিছুটা আসান হয়। মা আমি চেষ্টা করছি, তুমি টেনশন করো না। একটা কিছু করার চেষ্টা কর। তারপর খেয়ে দিয়ে নিজের রুমে এসে মনমরা হয়ে হেলান দিয়ে বসে আছি। কারণ সামনে কোনো পথেই খুঁজে পাচ্ছি না আমি। কিছু একটা যে করব তেমন কিছুই চোখে দেখছি না। শুয়ে শুয়ে ভাবছি কি করব। তখনই আনহা প্রকট হলো আমার সামনে। সে প্রকট হয়েই আমাকে এসে জড়িয়ে ধরে বলতে লাগল, কি সাহেব মন খারাপ তোমার? বাবা কি অনেক বেশি কথা শুনিয়েছে আজকে? কি বলেছে বাবা? কেন তুমি জানো না? আমার সব কিছুই তো তুমি বলতে পারো। তাহলে বাবা কি বলেছে সেসব তো জানার কথা।
না, তুমি বাদে অন্য কারোর কথাই আমি জানতে পারবো না, কারণ তোমার সাথেই খালি আমি যুক্ত হয়েছি, তাই তোমার তাই জানার ক্ষমতা আছে আমার। কিন্তু বাকি মানুষেরটাও জানতে পারবো, যদি তুমি আমার সামনে বাকি মানুষের কথা চিন্তা করো। কিন্তু বর্তমানে তুমি চিন্তা করছো চাকরি নিয়ে। তাই কি হয়েছে পুরোপুরিভাবে বলতে পারছি না। সো বলো কি হয়েছে? বাবাকে সাহায্য করি না, সংসারের হাল ধরি না, তাই এটা নিয়ে মাকে অনেক কথা বলছে আজকে বাবা, তাই মন খারাপ। আরে তুমি টেনশন করিও না, তোমার একটা কিছুর ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তোমাকে আমি মায়াকাল আয়নার সামনে নিয়ে যাব, তুমি সেটার সামনে গিয়ে কিছু একটার ইচ্ছা পোষণ করিও, তখন সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে তোমার। আচ্ছা, কিন্তু কি করে নিয়ে যাবে? আর তোমাদের পরিপালকে গেলে সমস্যা হবে না কোনো? নিয়ে যাওয়া নিয়ে চিন্তা নেই, চিন্তা হচ্ছে শুধু পরিপালকে যাওয়ার পর সমস্যা নিয়ে, কারণ কেউ জানতে পারলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর তাছাড়া সেখানে গেলে তুমি নিঃশ্বাস নিতে পারনা না, তাই কিভাবে কি করব ভাবছি। তাহলে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। না নিয়ে তো আমি তোমায় যাবই, কিন্তু কিভাবে সেই রাস্তাটাই খুঁজে বের করতে হবে এখন আমাকে। এত রিস্ক নিয়ে কেন তুমি আমায় সেখানে নিয়ে যাবে? কারণ তোমার বিশ্বাস অর্জন করা প্রয়োজন আমার। অবশ্য বিশ্বাস তো ঠিকই করেছ, কারণ না হয়তো আমায় সারা জীবনের জন্য চাইতে না। তবে তোমার আগে পড়ে তো সেখানে যেতেই হবে। আর তার চাইতে বড় সমস্যা হচ্ছে বর্তমানে তোমার চাকরির বিষয় নিয়ে কোনো একটা সমাধানে আসা, যেটা তুমি মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে চাহিদা করলেই পেয়ে যাবে। আচ্ছা, তাহলে কিভাবে কি করা যায় দেখো। সব কিছুর ব্যবস্থা আমি করে নিব, তুমি 2টা দিন একটু ধৈর্য ধরো। ঠিক আছে। আচ্ছা, এখন আমার ঘুমানো প্রয়োজন। আচ্ছা, ঘুমাও। আমি সেদিনের মতন ঘুম পাড়িয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা। আনহা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আমি চোখ বন্ধ করে রেখেছি। হঠাৎ এই অনুভব করলাম আমি হাওয়ায় ভাসছি। সাথে সাথে চোখ মেলে তাকালাম। চোখ মেলে তাকাতেই দেখি আনহা আমায় হাওয়ায় উড়িয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে, যেটা দেখে কলিজাটা ভয়ানকভাবে একটা মোচড় দিল। কিন্তু আমি কিছু বলার মতন সাহস করতে পারছি না আনহাকে, তাই চুপচাপ সেভাবেই রইলাম। কিছুক্ষণ পর আনহা আমার উড়িয়ে নিয়ে সাগরের মাঝখানে একটা বিশাল দ্বীপের মাঝে ছেড়ে দিল। সেখানে ছেড়ে দিতেই আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, যার কারণে হাত পা ছুটাছুটি করতে আরম্ভ করলাম। মনে হচ্ছে যেন এখনই আমার প্রাণটা বের হয়ে যাবে। তখনই আনহা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিয়ে পাম্প করতে লাগল, যার পরপরই আমি লাফ দিয়ে উঠে গেলাম। যেটা দেখে আনহা আমায় বলে উঠল, এই তোমার কি হয়েছে? তুমি মহিষের মতন বিছানার মধ্যে এমনভাবে গড়াগড়ি কেন করছ? আনহার কথা শুনে তাজ্জব হয়ে গেলাম, তাই চোখ পাকিয়ে তাকিয়ে আছি তার দেখি। যেটা দেখে সে আবারও বলে উঠল, কি হলো, কথা বলছো না যে? তোমরা মানুষরা বুঝি এমনটা করো ঘুমালে? আমি বিছানার মধ্যে গড়াগড়ি করছি মানে কি? তুমি না আমায় হাওয়ায় উড়িয়ে একটা দ্বীপের মাঝে নিয়ে গিয়েছ, যেখানে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যার কারণে তুমি আমার মুখে পাম্প করলে? এই মাথা মোটা, তোমায় কোনো শয়তানে ধরেছ সেটা বলো আমায়। আমি তোমায় হাওয়ায় উড়িয়ে নিয়ে গিয়েছি মানে কি? আর কোথাও নিয়ে গেলে কি তোমার অনুমতি নিব না নাকি? আর তাছাড়া নিয়ে গেলেও তুমি এখন বিছানায় কি করছো তাহলে? আনহার কথা শুনে আবারও শকট খেলাম।
আর আশেপাশে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলাম। ওমা, হে কি! আমি তো নিজের বিছানায় শুয়ে আছি। তার মানে কি এতটা সময় আমি সেসব কিছু স্বপ্নে দেখছিলাম নাকি? আমার তো তাই মনে হচ্ছে এখন, কারণ আমি তো নিজের বিছানায় শুয়ে আছি। আসলে আনহা, সরি। আমি চোখ বন্ধ করার সাথে সাথেই ঘুম চলে এসেছিল। আর ঘুমের ঘোরেই একটা স্বপ্ন দেখেছি। যেই স্বপ্নটা দেখে সবকিছুই আমার বাস্তব মনে হচ্ছিল, তাই এমন অদ্ভুত আচরণ করেছি। তোমার কথাবার্তা শুনে ইচ্ছে করছে দ্রাম্যম করে একটা আছাড় দিয়ে তোমার পেট থেকে নাড়িভুড়ি বের করে ফেলি। ইস, কত সুন্দর একটা রোমান্টিক মুহূর্তে ছিলাম, কিন্তু সবকিছুতেই তুমি আমার পানি ঢেলে দিল। সরি আনহা, আমি বুঝতে পারিনি। শরীতে কাজ হবে না, কারণ এতটা সময় তোমার সাথে ঘুমিয়ে পড়া তোমার উষ্ণ ঠোঁট জোড়ায় স্পর্শ করছিলাম। কিন্তু এখন আমি তুমি জাগ্রত থাকা অবস্থাতেই স্পর্শ করব। কি হো হো। হুম, আমি এখন তোমার ঠোঁট নিজের আয়ত্তে নিব, আর তুমি এতে একদম বাধা দিবে না। আল্লাহ, কিরকম পরীরে বাবা তুমি! এই অল্প সময়ের মধ্যেই তুমি আমার একদম কাছে চলে আসছ। আমরা পরীরা এমনই, আমরা যা করি সবকিছুই চটজলদি হয়। ধীরে সুস্থে সময় নিয়ে কাজ করার প্রতিভা আমাদের কাছে নেই, কারণ যেই কাজ পরে করব সেটা সময় থাকতে আগ থেকেই সামলে নিলে সেই সময়টা বেঁচে যায়, আর প্রেশার ও পড়ে না সেই কাজের। তাই এখন পরের কাজ আগে করব। সো একদম চুপচাপ থাকো তুমি। আকাশ আনহার তাড়াহুড়ো দেখে কিছু যে বলবে আনহাকে, সেই মনোভাবটা হারিয়ে ফেলেছে। এর মধ্যেই আনহা আকাশের ঠোঁটে নিজের অস্তিত্ব মিলিয়ে দিয়েছে, যেটা দেখে আকাশ আরও বড় শকট খায়। কিন্তু কি আর করার, আনহার পাগলামি তার এখন সহ্য করতে হবে। কারণ পাগলকে শান্ত করতে হলে আপোষে শান্ত করতে হয়। উগ্র মেজাজে কোনো কিছু করলে পাগলের পাগলামির মাত্রা সীমা ছাড়িয়ে যায়। তাই আকাশ আনহাকে বাধা দেয় না। আনহা ইচ্ছে মতন আকাশের ঠোঁটে স্পর্শ করে। তারপর হুট করেই সে আকাশকে ছেড়ে দিয়ে বলে, আজকের মতন এখানেই সমাপ্তি। আবার পরে কখনো হামলা করব তোমার ঠোঁটে। সো এখন আমি চলে গেলাম। আনহার কথার প্রত্যুত্তরে আকাশ খোঁচা মেরে বলে, আরে এত জলদি তোমার পাগলামি বন্ধ হয়ে গেল যে? এখনো তো সারাটা দুপুর পড়ে আছে। এই ৫-১০ মিনিট চুমু খেয়ে কারোর মন ভরে নাকি? নাও, আরও চুমু খাও। এরকম ঘণ্টা পুড়িয়ে আমার ঠোঁটে স্পর্শ করো। তুমি চাইলে আমি সারা দুপুর এই তোমার ঠোঁট নিয়ে পড়ে থাকতে পারব। আমার কোনো সমস্যা নাই এতে। মাপ চাই, দোয়াও চাই। আনহা, তুমি পরিপালকে ফিরে যাও। তুমি কোনো কাতারের মানুষ তা আমার বোঝা হয়ে গেছে। তোমাকে কিছু বলা মানে নিজের বিপদ ডেকে আনা। আমি তোমাকে কথাটা বললাম খোঁচা মেরে, কিন্তু তুমি তো দেখি উল্টো নাচতে শুরু করেছ। যা পাগল, এভাবে বলে না। আসলে আমি অনেক বেশি রোমান্টিক, তাই রোমাঞ্চ করতে কৃপণতা করি না। সো এখন কি আমি আবার শুরু করব? হে খোদা, আমাকে উঠাই নাও। এই মেয়ে না হয় আমার মাথা খারাপ করে দিবে পুরা। এই আকাশ, চুপ একদম। একদম উল্টাপাল্টা কথা বলবি না তুই। যা, এখন আমি চলে যাচ্ছি। তুই তোর শান্তির ঘুম ঘুমা। হুম, জলদি যাও। হুম, যাচ্ছি। আনহা তারপর উধাও হয়ে যায়। মানে হলো সে পরিপালকে চলে গেছে। এদিকে আকাশ বিছানায় বসে বসে ভাবে, ভাইরে, এটা কার পাল্লায় পড়লাম আমি?
আজীবন বই পুস্তকে পড়ে আসলাম পরীরা হয় শান্তশিষ্ট এবং নমনীয়, কিন্তু আমার পাল্লায় যে পড়েছে সে তো পুরোপুরি তারছেড়া। কি অত্যাচারটাই না করল এই কয়েক মিনিট আমার উপরে। তার আচরণে মনে হচ্ছিল যে আমার ঠোঁটটা কোনো ঠোঁট না, সেটা যেন 2 টাকা দামের সুইংগ্রাম। আকাশ এসব নিয়ে ভাবছিল। তখনই হুট করে আবার আনহা আকাশের সামনে প্রকট হয়। তারপর ধ্রাম্মম করে আকাশের পিঠের মধ্যে একটা ঠুয়া মেরে তাকে বলে, এই ছেলে, একদম উল্টাপাল্টা কথা বলবি না আমার নামে। আমি তোকে ভালোবাসি। তোর সাথে যখন যা ইচ্ছে হবে করব আমি, কারণ আমার করার মানুষ এই হলো একজন, যেটা হলি কিনা তুই। তাই আমার সমস্ত ইচ্ছে তুই পূরণ করবি এবং আমার সমস্ত চাহিদার মূল্য দিবি। না হয়তো তোর খবর আছে। আর হ্যাঁ, আমার নামে একদম উল্টোপাল্টা কথাবার্তা চিন্তা করবি না বা মাথায় আনবি না, না হয় আবারও প্রকট হয়ে এসে তোকে ঠুয়া মারব। আনহা এই সমস্ত কথা বলে আবার গায়েব হয়ে যায়। এদিকে নিরীহ আকাশ মদনের মতন চোখ পাকিয়ে তাকিয়ে আছে আনহার চলে যাওয়ার দিকে। আনহা চলে গেলে পরিপালকে। তখনই আকাশ বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলে, ও আল্লাহ, এই মেয়ের আসলেই মাথায় সমস্যা। না মানে মাথা ভালো। আর কিছুই বলবো না আমি এই মেয়েকে নিয়ে। না হয় আবারও ভূতের মতন প্রকট হয়ে এসে কয়েকটা দিয়ে চলে যাবে। আকাশ আনহার ভয় কিছু বলতে চেয়েও আর বলে না, কারণ খামোখা মার খাওয়ার এত ইচ্ছে নেই তার। তাই সে পরবর্তীতে কিছু বলতে যেয়েও থেমে যায়। এভাবেই কিছু সময় কেটে যায়। আর আকাশ সময় নষ্ট না করে ঘুমের প্রয়াস করে ঘুমিয়ে পড়ে। এক ঘুমেই মাগরিব হয়ে যায়। মাগরিবের সময় উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বই নিয়ে নাড়াচাড়া করে। এর মধ্যে আনহা আর জমিনে প্রকট হয়নি। তবে আকাশ জানে আনহা এখন না আসলেও রাতে যাবে। তাই সে রাতের বেলায় আনহা আসার অপেক্ষা করতে থাকে। অপেক্ষার প্রহর কাটে রাত 11টার সময়। রাত 11টায় আনহা আকাশের সামনে প্রকট হয়। আনহাকে দেখে আকাশের মন খুশি হয়ে যায়, কারণ সেও এখন আনহাকে অনেক বেশি ভালোবাসে। আর ভালোবাসার মানুষকে দেখতে সবারই ভালো লাগে। আনহা আকাশের কাছে এসে তাকে বলে, আকাশ, তোমায় পরিপালকে নিয়ে যাওয়ার পন্থা আমি পেয়ে গেছি। কি পন্থা? তোমায় আমি সশরীরে পরিপালকের সামনে নিয়ে যাব। তারপর তোমার মধ্যে আমার সোল মানে আত্মা প্রবেশ করিয়ে দিব, যার ফলে তুমি পুরোপুরি আমার রূপ ধারণ করবে এবং আমার সুপারন্যাচারাল সমস্ত পাওয়া তোমার মধ্যে কনভার্ট হয়ে যাবে, যার দরুন তুমি পরিপালকে প্রবেশ করতে পারবে। আমার মধ্যে তোমার আত্মা প্রবেশ করালে তুমি কিভাবে কি করবে? আত্মা ছাড়া তো তুমি মরে যাবে। না, মরব না। তবে যত সময় আমার সোল তোমার কাছে থাকবে তত সময় আমি মরাই থাকব। আর তুমি পরিপালকে প্রবেশ করে মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যে কোনো একটা চাহিদা করে ফিরে আসবে। অবশ্য চাকরির চাহিদাটাই করবে। তারপর ফিরে এসে আমার কনিষ্ঠ আঙ্গুলের সাথে তোমার কনিষ্ঠ আঙ্গুল মিলিয়ে দিয়ে যোদনাম শব্দটা 11 বার পাঠ করবে। এতে করে আমার সোল আবার আমার শরীরে ফিরে আসবে। ঠিক আছে, কিন্তু জিনিসটা আমার কেমন যেন লাগছে। আরে তুমি এত কিছু ভেবো না। তোমার জন্য আমার প্রাণ গেলে এতেও আমি খুশি। তবে আশা করি কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কখন যাবে সেখানে? এখনই। তুমি চোখ বন্ধ করো। আমি যত সময় পর্যন্ত তোমায় চোখ খুলতে বলবো না তত সময় তুমি চোখ খুলবে না, কারণ এর মধ্যে চোখ খুললে তুমি নিচে চলে যাবে। আচ্ছা। এবার চোখ বন্ধ করো। আনহার কথা মতন চোখ বন্ধ করতেই সে আমার শক্ত করে জড়িয়ে ধরল।
চোখ বন্ধ করা অবস্থায় কয়েক সেকেন্ড পেরোতেই সে আমায় বলল চোখ খুলতে। আমি চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলাম বিশাল বড় একটা দ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছি, যার আশেপাশে কারোর কোনো সাড়া শব্দ শুনতে পাচ্ছি না। ঘুটঘুটে অন্ধকার একটা দ্বীপ, তবে দ্বীপটা সমুদ্রের মাঝামাঝি সেটা উপলব্ধি করতে পারছি, কারণ ঢেউয়ের আওয়াজ কানে ভেসে আসছে। আমি এসব নিয়ে ভাবছিলাম, তখনই খপ করে আনহা আমার হাত চিপে ধরে আমায় বলল, এখানের আবহাওয়া বেশি একটা ভালো না, তুমি বেশি একটা সময় এখানে নিঃশ্বাস নিতে পারবা না, তাই চটজলদি সব করতে হবে। তাই আমি কি বলি মন দিয়ে শোনো। কিছুটা দূরেই আমাদের পরিপালক, আমি আমার সোল এখান থেকেই তোমার শরীরে কনভার্ট করে দিচ্ছি, যার দরুন তোমার চেহারা পরিবর্তন হয়ে আমার মতন হয়ে যাবে। তারপরেই তুমি পরিপালকে ঢুকে যাবে, এবং সেখান ঢুকে কিছুটা পথ হাঁটলেই তুমি বিশাল বড় একটা আয়না দেখতে পাবে, যেটার সামনে দাঁড়িয়ে তুমি তোমার চাকরির চাহিদা করে আবার চটজলদি ফিরে আসবে। এবং ফিরে আসার সময় এই যে নাওশুরার পানিটা পান করবে, না হয়তো পরিপালকের দারোয়ানরা তোমায় ধরে ফেলবে। তারপর ফিরে এসে আমার শরীরে আমার সোল প্রবেশ করাবে তখনের বলা সেই মন্ত্রটা পড়ে। আচ্ছা ঠিক আছে। আনহা সমস্ত নিয়ম কানুন আমাকে বলে দিয়ে কিছু একটা পড়তেই সে সজোরে একটা চিৎকার দিয়ে বেহুশের মতন হয়ে নিচে পড়ে গেল, যার পরপরই তার সোলটা তড়িৎগতিতে আমার শরীরের ভিতরে প্রবেশ করল, যার ফলে আমার সারা শরীর কাঁপুনি দিয়ে উঠেছে। কাঁপুনি শেষ হতেই আমি যেন আর আমার মধ্যে নেই, কেমন যেন একটা অনুভব হচ্ছে নিজের ভিতরে। তখনই দেখি আমার গায়ের রং পাল্টে সাদা হয়ে গেছে। এসব দেখে বুঝতে বাকি নেই যে আমি এখন আনহার রূপ ধারণ করেছি। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি পরিপালকের দিকে রওনা হলাম। মনের ভিতরে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে, কিন্তু সবচাইতে বেশি ঘুরপাক খাচ্ছে আনহা তার সোল আমার শরীরে প্রবেশ করানোর সময় যেই চিৎকারটা দিয়েছে, সেই আওয়াজটা। চিৎকারটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। মনে হয় মেয়েটা তার সোল আমার শরীরে প্রবেশ করানোর সময় অনেক বেশি কষ্ট পেয়েছে, যার দরুন সে বিকট আওয়াজে চিৎকার দিয়েছে। এসব নিয়ে ভাবতে ভাবতে পরিপালকের সামনে চলে আসলাম। দরজার সামনে আসতেই আমার মাথা ঘুরে উঠল, কারণ পরিপালকের দরজাটা এত বিশাল যে তার নিচের অংশ দেখা যাচ্ছে, কিন্তু উপরের অংশের পরিসীমা আমি দেখতে পাচ্ছি না। শকট খেয়েও দরজা দিয়ে প্রবেশ করে পরিপালকের ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করতেই দেখি অনেক পরীরা যাতায়াত করছে। কিছুটা সময় তাদের দিকে স্তব্ধভাবে তাকিয়ে কাটিয়ে দিলাম। তারপর আবার সামনের দিকে হাঁটা দিয়ে মায়াকাল আয়নাটার সামনে চলে গেলাম। আয়নাটার সামনে গিয়ে এবার পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম, কারণ আয়নাটার চতুপার্শ্বে হিরে দিয়ে মলাট করা, যেটা দেখে চোখ গোলকধাঁধার মতন ঘুরপাক খাচ্ছে। আমি কি জন্য পরিপালকে এসেছি সেটাই যেন আমি ভুলে গেছি। মাথায় চুলকাতে চুলকাতে কি চাহিদা করব সেটাই ভাবছি। যদিও বা আমি এসেছিলাম চাকরির জন্য, কিন্তু সেই টপিকটা আমার মাথা থেকে সরে গেছে। তখনই আনহার সেই বিকট আওয়াজে করা চিৎকারটা মনের মধ্যে বাজতে আরম্ভ করল। তাই কোনো চিন্তা ভাবনা ছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে আনহাকেই চেয়ে বসলাম, যে আনহা যেন চিরজীবন আমার থাকে, সে যেন কখনো আমার থেকে আলাদা না হয়। তার সমস্ত বিপদ আপদে যেন আমি তার পাশে থেকে তাকে সাহায্য করতে পারি। এসব চাহিদা করতেই আয়নার মধ্যে আনহাকে ভিডিও আকারে দেখতে পেলাম, যে সে অনেক বড় একটা মজলিসের মধ্যে সবার সামনে তার মাথার মুকুটটা খুলে আমার মাথায় পরিধান করিয়ে দিয়েছে, এবং সবার সামনেই আমাকে জড়িয়ে ধরে নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছে। তারপরই আয়নাটা ভিডিও দেখানো বাদ দিয়ে রেখে আবার আগের ন্যায় হয়ে গেল। এসব দেখে খুশিতে মনটা ভরে গেছে।
তখনই দেখি অনেকজন পরিয়ায়নাটার দিকেই এগিয়ে আসছে। তাই তাড়াতাড়ি আনহার দেওয়া সুরাটা পান করে নিলাম। সুরা পান করতেই দেখি আমি সেখান থেকে গায়েব হয়ে সোজা আনহার সামনে চলে এসেছি। আনহা এখনো সেই মাটির মধ্যেই পড়ে আছে। তাড়াতাড়ি আনহার কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে 11 বার যোদনাম শব্দটা পাঠ করলাম, যার ফলে আবারও শরীর একটা কাঁপুনি দিল। আমি নিজেকে সামলে নিতেই দেখি আনহা আমার সামনে উঠে দাঁড়িয়ে আমার 2 গালে সজোরে 2টা থাপ্পড় মারল। তারপর কান্না করতে করতে বলতে লাগল, এই অমানুষ, তুই জমিনে এত অপমান এত লাঞ্ছিত হওয়ার পরেও তুই চাকরির চাহিদা করলি না কেন? তোর জন্য একটা ভালো চাকরির কতটা দরকার তুই জানিস? আনহার হাতে থাপ্পড় খেয়ে সাথে সাথে গালে হাত দিয়ে ফেললাম, কারণ আমার গালের চোয়াল ভয়ঙ্কর রকমের ব্যথা করতে আরম্ভ করেছে তার হাতে থাপ্পড় খেয়ে। তখনই সে আবার আমাকে বলতে লাগল, তুই চাকরির চাহিদা না করে আমাকে চাইলি কেন? মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে উত্তর দে। কারণ আমার চাকরি বাকরি এবং দুনিয়াদারির কোনো প্রয়োজন নেই। আমার একমাত্র তুমি হলেই চলবে। আমার আর কিচ্ছু চাই না। জমিনের বুকে মানুষ আমাকে হাজার অপমান আর লাঞ্ছিত করুক, তুমি আমায় ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করে দিবে। আর তুমি আমার জন্য অনেক মূল্যবান একটা পার্সন। আমার চাকরির কোনো একটা ব্যবস্থা আমি করে ফেলব। কিন্তু জীবনে চাহিদা করার একটাই সুযোগ পেয়েছি, তাই চাকরির থেকেও মূল্যবান জিনিসটাকে আমি চেয়ে নিয়েছি। আনহা আকাশের মুখে এই সমস্ত কথাবার্তা শুনে খুশিতে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আনহা আকাশকে জড়িয়ে ধরে কান্না করছে। অন্যদিকে আকাশের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তখনই আনহা কোনো কথাবার্তা ছাড়া শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশকে জড়িয়ে ধরে উড়াল দেয়। আর আকাশ সাথে সাথে আনহার বলা ছাড়াই চোখ বন্ধ করে ফেলে। আনহা আকাশকে এনে তার রুমের বিছানার মধ্যে নামিয়ে দিয়ে তার বুকের উপরে উঠে বসে। তারপর বুকের উপরে বসে আকাশের গাল টেনে ধরে তাকে বলে, পরিপালকে 70 বছরে একবারই মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে যে কেউ একটা চাহিদা করতে পারে। তুমি আমার সোল দিয়ে তোমার চাহিদাটা করে এসেছ, কিন্তু আমার চাহিদাটা এখনো বাকি আছে। আর সেই চাহিদাটা আমি তোমার জন্যই করব। সো আগামীকাল তোমার চাকরির কিছু একটা হয়ে যাবে। না, তার কোনো প্রয়োজন নেই। কারণ আমি তো বলেছি যে তুমি আমার সাথে থাকলেই হবে। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। আকাশের কথা শুনে আনহার রাগ উঠে যায়। তাই সে আকাশের গাল বাদ দিয়ে রেখে তার চুল মুঠো করে টেনে ধরে তাকে রাগান্বিত কণ্ঠে বলে, তোর না লাগলেও আমার লাগবে। কারণ আমার ভবিষ্যৎ সন্তানাদিকে লালন পালন করার জন্য তোর একটা ভালো চাকরির প্রয়োজন। সো তোর চাকরির চাহিদাই আমি করব। সো এর মধ্যে মাতব্বরি করতে আসবি না তুই। না হয় তোর চুল আমি টেনে ছিঁড়ে ফেলব হারামি। আনহা আকাশের চুল টেনে ধরা সত্ত্বেও সে ব্যথা পাওয়ার বদলে আনহার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। আর মনে মনে ভাবছে, পরী হওয়া সত্ত্বেও কোনো অহংকার বা কোনো চাহিদা নেই তার কাছে। কিন্তু দুনিয়ার মানুষজন এতটা নিকৃষ্ট যে তারা চাহিদা পূরণের জন্য যে কোনো পন্থাই অবলম্বন করতে পারে। যাদের মধ্যে একজন হচ্ছে অনামিকা। সে কিনা স্বার্থের জন্যই আমাকে ছেড়ে গেল। তবে যাক, সমস্যা নাই, তার স্বার্থ সে খুঁজেছে। কিন্তু আশা করি তার এই স্বার্থই একদিন তার সাথে সার্থকগিরি করবে। সেদিন সে কষ্টটা বুঝবে আর আমায় খুঁজবে। কিন্তু তাতে হবে না কোনো লাভ, তবে চিরতরে পাল্টে যাবে তার সেই লোভনীয় স্বভাব। আকাশ এসব নিয়ে কল্পনা জল্পনা করছিল। আর অন্যদিকে আনহা আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে।
কারণ আকাশ অনামিকার কথা চিন্তা করাই আনহার জেলাসি হচ্ছে। অন্যদিকে আকাশের কল্পনাতেও নেই যে আনহা এবার তাকে আস্ত গিলে খাওয়ার প্ল্যান করছে। তখনই আনহা আকাশের 2 গালে কষে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। আনহার হাতে থাপ্পড় খেয়ে আকাশের হুঁশ জায়গা মতন চলে আসে। তাই সে আনহাকে জিজ্ঞেস করে, কি হলো, মারলে কেন তুমি আমায়? মারব না তো কি করব? তুই আবারও সেই অনামিকার কথা কেন চিন্তা করছিস? আসলে নিজের অজান্তেই অনামিকার কথা মাথায় চলে আসে। তার মানে তুই এখনো নিজের অজান্তেই সেই মেয়েকে ভালোবাসিস? না আনহা, এমনটা নয়। আমি বর্তমানে তোমাকে নিয়েই আমার মনের সমস্ত কল্পনা জল্পনা করি। কিন্তু তার দেওয়া আঘাতটা মাঝে মধ্যে মনের ভিতরে নাড়া দিয়ে ওঠে। তাই নিজের অজান্তেই সেসব কথা মনে পড়ে যায়, যার দরুন সে আমার কল্পনায় চলে আসে। দেখ আকাশ, আমি চাই তুই সেই মেয়ের কথা একদম চিরতরে ভাবা বাদ দিয়ে দে। কারণ সে তার নিজের স্বার্থের জন্য তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু আমি পরিহয়েও তোর সঙ্গ দিচ্ছি বর্তমানে। আমার সঙ্গ দেওয়ার পরেও যদি তুই তাকে নিয়ে কল্পনা জল্পনা করিস, তাহলে আমি চিরতরে পরিপালকে চলে যাব। জমিনে আর কখনোই নামব না। আনহা, আমার ভুল হয়ে গেছে। প্লিজ এত অভিমান করে না। আকাশ, মানুষ থেকেও পরীদের অভিমান অনেক বেশি হয়। পরীরা যদি একবার কারোর উপরে অভিমান করে, তাহলে সে এই জন্মে আর ক্ষমা পায় না। আর বর্তমানে তোর আচরণে আমি অনেক কষ্ট পেয়েছি। তাই তোর উপরে আমার অভিমান হচ্ছে খুব। তার মানে কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? না, সে এখন যাব না। কারণ আমার রাগ অভিমান আমি তোর সাথে তুই তুকারি করে কমাবার প্রয়াস করছি। কিন্তু এই তুই শব্দটা ব্যবহার করে বেশিদিন হয়তো নিজের ক্রোধকে শান্ত করতে পারব না। তাই প্লিজ আগামীতে ওই মেয়ের কথা আর মনে আনবে না। কারণ বেশিদিন এক জিনিস দিয়ে কিন্তু কারোর ক্রোধ দমন হয় না। ঠিক আছে, আনব না। কিন্তু একটা কথা বলো আমায়। কি কথা? নিজের অনিচ্ছায় যদি তাকে নিয়ে চিন্তা ভাবনা আসে তাহলে কি করব? কারণ সে তো আমার অতীত। তার কথা তো মনে পড়বেই কোনো না কোনো কারণে। তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দিবি তুই। ঠিক আছে। আচ্ছা, এবার সরি। ওমা, হঠাৎ সরি কেন আবার? কারণ একে তো তোমায় মেরেছি, তার উপরে তুই তুকারিও করেছি। তাই সরি। এই একদম সরি টরি বলবে না। কারণ তোমার জেলাসি হওয়া স্বাভাবিক ব্যবহার। সো সরি টরির দরকার নেই। আর তুমি এখন এখান থেকে পরিপালকে ফিরে যাও। পরে আবার এসো। সরি টরি না হয় নাই বললাম, কিন্তু পরিপালকে ফিরে যাব কেন? কারণ তুমি আমার স্পর্শে এসেছ। সো তুমি এখন ফিরে না গেলে দারোয়ানরা সমস্যা করবে। আরে বোকা, সেই বিষয় নিয়ে আপাতত ভয় পাওয়ার কিছুই নেই। কারণ তোমার শরীরে এখন সুপারন্যাচারাল পাওয়া আছে, যার দরুন পরিপালকে আর কম্পন হবে না। সুপারন্যাচারাল পাওয়ার মানে বুঝলাম না। মানে হলো আমার সোল তোমার শরীরে যাওয়ার সাথে সাথে আমার সুপারন্যাচারাল শক্তি তোমার শরীরে চলে গিয়েছে। কিন্তু তুমি পরবর্তীতে আমাকে আমার সোল ফিরিয়ে দিল এও আমার অলৌকিক শক্তির অনেক কিছুই তোমার মাঝে প্রকট হয়েছে, যার দরুন তুমি মানুষ থেকে অনেকটা আলাদা হয়ে গিয়েছ। এবং তোমার মাঝে নরমাল মানুষ থেকেও অনেক বেশি শক্তি এসে গেছে। তাই আপাতত এখন আর কম্পন হবে না। কি বলো এসব? সত্যিই বলছি। কারণ তোমায় বুকের উপরে বসার পরেও পরিপালকে কোনো ধরনের কম্পন হয়নি। তাই আমার আসল রহস্য আর বুঝতে বাকি নেই। আনহার কথা শুনে অবাক হয়ে গেলাম। তার উপরে সত্যি বলতে নিজের শরীরটাও নিজের কাছে কেমন যেন অদ্ভুত রকমের লাগছে।
আনহার শরীর থেকে সুপারন্যাচারাল পাওয়ার যে আমার শরীরের মধ্যে কনভার্ট হয়েছে তা আমি নিজেই ফিল করতে পারছি। আচ্ছা আনহা, আমার মধ্যে কি কি সুপারন্যাচারাল পাওয়ার এসেছে? আকাশ, তা আমি বলতে পারবো না, কারণ তুমি মানুষ আর আমি পড়ি। আমরা অলৌকিক ক্ষমতা নিয়েই জন্মাই, কিন্তু তোমরা মানুষ জাতি সাধারণভাবেই জন্ম নাও। তোমাদের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা থাকে না। কিন্তু এখন আমার সোল কিছু সময় তোমার শরীরে থাকার ফলে কি ধরনের অলৌকিক শক্তির উৎপত্তি হয়েছে তা আমার নিজেরও অজানা। তবে এটা বলতে পারি তুমি বাকি মানুষদের থেকে আলাদা হয়ে গেছ এবং তোমার মধ্যে ভিন্ন এক শক্তির উৎপত্তি হবে। তবে সেই ভিন্ন শক্তিটা কি তা আমি বলতে পারি না। কি হো হুম। আচ্ছা শুনো, আমি এখন চলে যাচ্ছি, কারণ আজ তোমার উপরে অনেক ধকল গেছে, তাই তোমার ঘুমের প্রয়োজন, তাই তুমি ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, শক্তির প্রয়োগ কিন্তু জায়গা দেখে করবে, না হয় সমস্যার মুখে পড়বে তুমি। ঠিক আছে, এবার আমি চললাম। হুম। তারপর আনহা চলে গেল, আর আমি আনহাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। আকাশ ঘুমিয়ে গেছে। অপরদিকে আনহা পরিপালকে গিয়ে মায়াকাল আয়নায় সামনে দাঁড়িয়ে নিজের চাহিদাটা করে। হে মায়াকাল আয়না, কেউ আমায় সারা জীবন পাওয়ার আশায় নিজের চাহিদা পোষণ করে গেছে তোমার সামনে। তুমি সেই মানুষটার চাহিদা কখনোই পূরণ করবে না। যদি কোনো দিন আমি সেই মানুষটাকে নিজ থেকে আপন করতে চাই, তখনই যেন তার চাওয়া পাওয়া পূরণ হয়। এছাড়া যেন সেই মানুষটা আমাকে কখনোই আমাকে আপন করতে না পারে। তুমি সেই মানুষটার চাহিদা আপাতত ঝুলিয়ে রেখে দাও। আনহার চাহিদা মায়াকাল আয়না গ্রহণ করে নেয়। তারপর আনহা রাজদরবারে চলে যায়। আনহা জমিনে আকাশকে বলে এসেছে সে মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে তার যেই একটা চাহিদা বাকি আছে সেটা দিয়ে সে আকাশের জন্য চাকরির চাহিদা করবে। কিন্তু সে পরিপালকে এসে আকাশের চাহিদাটাকেই তুচ্ছতাচ্ছিল্য বানিয়ে দিয়েছে, যার দরুন আকাশের চাহিদা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। যদি কখনো আনহা নিজ থেকে আকাশকে চায়, সেদিন এই আকাশের চাহিদা গ্রহণযোগ্যতা পাবে। তবে সেটা আকাশের চাহিদা নয়, সেটা হবে আনহার চাহিদা। কারণ আনহা আকাশের চাহিদা পরিবর্তন করে সেখানে নিজের চাহিদা পোষণ করেছে, তাই সে চাহিদা করলে তার চাহিদাটাই পূরণ হবে। অন্যদিকে আকাশ শান্তির ঘুম ঘুমাচ্ছে। তার কল্পনাতেও নেই যে আনহা তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ করে দিয়েছে। ভোর সকালের আকাশের ঘুম ভাঙ্গে। সেই ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। তখনই মাঝপথে কয়েকজন লোক মুখে কালো কাপড় বেঁধে আকাশের পথ আটকে তাকে জোরজবরদস্তি গাড়িতে তুলে অচেনা একটা জায়গায় নিয়ে আসে। তারপর তাকে গাড়ি থেকে নামিয়ে একটা ঘরের মধ্যে আনে, যেই ঘরটা গ্লাস দিয়ে চারপাশ থেকে ডিজাইন করা, যার কোনো দেওয়াল নাই। চারপাশে লাগানো গ্লাসগুলাই ঘরের দেওয়াল। পরিশেষে তারা আকাশকে একটা চেয়ারের সাথে শক্ত শিকল দিয়ে বেঁধে তার মধ্যে তালা লাগিয়ে দেয়। আকাশ তাদের এইরূপ কর্মকাণ্ড দেখে থতমত খেয়ে যায়। সেই লোকগুলোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তখনই সেই ঘরের মধ্যে স্যুটবুট পরা একটা লোক প্রবেশ করে। আকাশ তাকে দেখে জিজ্ঞেস করে, আপনারা কারা? আর আপনাকে আমাকে এখানে কেন উঠিয়ে এনেছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? সমস্ত কিছুর উত্তর তুমি পেয়ে যাবে। তার আগে একটা পরীক্ষা দিতে হবে তোমার। কেমন পরীক্ষা? ধৈর্য ধরো, কয়েক মিনিটের মধ্যেই দেখতে পাবে। তারপর লোকটা একজনকে বলে চতুর্পাশ থেকে পানির কল ছেড়ে দিতে। লোকটার কথা মতন একজন গিয়ে অনেক কয়টা পানির কল ছেড়ে দেয়।
যেটা দেখে আকাশের মাথা আরো ঘোলাটে হতে থাকে। তাই সে লোকটাকে আবারও জিজ্ঞেস করে, এই আপনি কি করতে চাচ্ছেন আমার সাথে? অনেক কিছুই করতে চাচ্ছি। এ যে নাও চাবির তোড়া। এখানে ৭০ খানা চাবি আছে। তোমার হাতে সময় আছে খালি ১ মিনিট। এই ১ মিনিটের মধ্যে এই চাবিরোতরা থেকে আসল চাবি বের করে সেটা দিয়ে তোমার হাতে তালা খুলে রুম থেকে বের হতে হবে। না হয় ১ মিনিটের মধ্যেই এই রুমটা পানি দ্বারা ভরপুর হয়ে যাবে আর তুমি পানিতে ডুবে মরবে। সো তোমার টাইম শুরু হচ্ছে এখন থেকে। আকাশের হাতে চাবির তোড়াটা দিয়ে সবাই রুম থেকে বের হয়ে অন্য রুমে চলে যায়। সবাই অন্য রুম থেকে আকাশকে ফলো করছে আর পানি আস্তে আস্তে রুমের মধ্যে পড়তে আরম্ভ করছে। কিন্তু আকাশ এখনো চুপচাপ বসে আছে। তাই সেই স্যুটবুট পরা লোকটা অপর পাশের রুম থেকে আকাশের রুমে লাগানো স্পিকার দ্বারা তাকে সতর্ক করে বলে, আকাশ সময় নষ্ট না করে নিজের প্রাণ বাঁচানোর প্রয়াস করো, না হয়তো সত্যিই তুমি মারা পড়বে। তোমায় কিন্তু কেউ বাঁচাতে আসবে না। আকাশ লোকটার কথা শুনে এবার পুরোপুরি ঘাবড়ে যায়। তার উপরে পানি তার হাঁটু পর্যন্ত চলে এসেছে। তাই সে তাড়াতাড়ি করে চাবি দিয়ে তালা খুলতে আরম্ভ করে। সে প্রায় ১৫ থেকে ১৮টা চাবি দিয়ে তালা খোলার ট্রাই করে, কিন্তু সে সফল হয় না তালা খোলায়। এর মধ্যে পানি তার বুক পর্যন্ত চলে এসেছে। সে আবারও ট্রাই করতে আরম্ভ করে। এবারও সে অসফল হয় তালা খোলায়, যার কারণে তার প্রচণ্ড রাগ উঠে যায়। তাই সে শরীরের সমস্ত শক্তি দিয়ে শিকলটাকে সজোরে এক টান মারে, যার ফলে তালা অটো হয়ে নিচে পড়ে যায় এবং শিকলের প্রতিটা পার্ট তার জয়েন্ট থেকে ছুটে যায়। আর রুমের মধ্যে বিশাল বড় একটা বিস্ফোরণ হয়ে পানি বন্ধ হয়ে যায়। গ্লাসের অপর পাশ থেকে লোকটা আকাশের এইরূপ কর্মকাণ্ড দেখে তাজ্জব হয়ে যায়। তাই সে চটজলদি আকাশের কাছে আসে। আকাশ এবার তার উপরেও ক্ষেপে যায়। তাই সে লোকটার দিকে এগোতে থাকে রাগান্বিত ভাব নিয়ে। তখনই লোকটা কোমর থেকে পিস্তল বের করে আকাশের দিকে তাক করে ধরে, যা দেখে আকাশ জায়গায় মধ্যে দাঁড়িয়ে যায়। সে আর সামনের দিকে অগ্রসর হয় না, কারণ প্রাণ হারানোর ভয় সবারই আছে। তখনই লোকটা পিস্তল নিচে নামিয়ে আকাশকে জিজ্ঞেস করে, আকাশ তুমি এটা করলে কি করে? এত মোটা শিকল তুমি টান দিয়ে সব কয়টা কড়া জয়েন্ট থেকে আলাদা করে ফেলছ, আর তাছাড়া চেয়ারটাও ভেঙে ফেলেছ তুমি। সেসব জেনে আপনার লাভ নাই। আপনি আমায় কেন উঠিয়ে এনেছেন সেটার উত্তর দিন। আর আপনি আমার নাম জানলেন কি করে সেটার বিষয়ও খোলাসা করেন। দেখো, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। তুমি খালি আমার প্রশ্নের উত্তর দাও, তারপর তোমার সব কয়টা কথার উত্তর আমি দিচ্ছি। আকাশ, তুমি কিভাবে এমনটা করেছ? কিভাবে করব আবার? নিজের শক্তি দিয়ে করেছি। আকাশ, আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না যে তুমি নিজের শরীরের শক্তি দিয়ে এমনটা করেছ। বিশ্বাস না হলে কিছুই করার নেই আমার। সো আপনি এবার আমার প্রশ্নের উত্তর দিন। লোকটা কিছুটা সময় আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এভাবে চেয়ে থেকে নিজেকে শান্ত করে আকাশকে বলে, দেখো, আমি কে সেই পরিচয় আমি তোমাকে দিব না। তবে তোমাকে এখানে উঠিয়ে এনেছি কেন সেটা ক্লিয়ার করছি। আসলে দেখো, আমরা প্রায় এভাবে অনেকে ছেলেকে টার্গেট করে উঠিয়ে এনে তাদের মেধা নির্বাচন করি। কোনো ছেলে যদি আমাদের পরীক্ষায় পাশ হয় তাহলে তার একটা স্বপ্ন আমরা পূরণ করি। তবে যদি পাশ না করে তাহলেও তাকে আমরা মারি না, কিন্তু শুরুতে মৃত্যুর ভয় অবশ্যই দেখাই। তাই সেইভাবে আমার লোকজন তোমাকে অনেক কয়দিন ধরে ফলো করে তোমার বিষয়ে ইনফরমেশন নিয়েছে।
সব কিছুর পরিশেষে জানতে পারলাম তোমার পরিবার চলে তোমার বাবার দিনমজুরি টাকা দিয়ে। তাই তোমাকে উঠিয়ে এনেছি আমরা এখানে, যাতে করে তুমি আমাদের পরীক্ষায় পাশ করে কিছু একটা করতে পারো। কিন্তু তুমি আমাদের পরীক্ষায় শুধু পাশেই করনি, বরং আমাদেরকে তুমি বেশ অবাকও করে দিয়েছ। সো তোমার একটা চাহিদা করো তুমি। লোকটার কথা শুনে বেশ তাজ্জব হলাম। এইভাবে মেধা তালিকা নির্বাচন করতে জীবনের প্রথম কাউকে দেখতে পেলাম। কি আজব মানুষ রে বাবা। লোকটাকে নিয়ে ভাবছিলাম, তখনই সে আবার প্রশ্ন করল, কি হলো, কোনো চাহিদা করবে না তুমি? হুম করব। আমার একটা ভালো চাকরির দরকার। কারণ আমার পরিবারের অবস্থা বেশি একটা ভালো নয়। সেটা তো আপনি জানেনই। সো একটা চাকরি হলে আমার জন্য ভালো হয়। ঠিক আছে, তোমার চাকরি হয়ে গেছে। এই যে নাও আমার কার্ড। যদিও কার্ডে আমার পরিচয় নেই, তবে এই কার্ডটা দিয়ে তুমি যেখানে ইচ্ছে জব নিতে পারবে। কিন্তু আমার মতে তুমি নাসির ইন্ডাস্ট্রিতে গেলে তোমার অনেক ভালো একটা জব মিলবে। তোমার স্যালারিও 50,000-এর মতন পড়বে। ঠিক আছে, তাহলে আমি গিয়ে দেখা করব। গিয়ে দেখা করবে না, এখনই গিয়ে দেখা করে এসো। আমার লোকজন তোমাকে নাসির ইন্ডাস্ট্রির সামনে পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। ঠিক আছে। তারপর সেই স্যুটবুট পরা লোকটার আদেশ মতন দুইজন আমাকে নাসির ইন্ডাস্ট্রির সামনে পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। তারপর আমি ভিতরে ঢুকতেই দুজন মানুষ এসে নাসির ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের কাছে নিয়ে গেল। চেয়ারম্যান আমাকে দেখে জিজ্ঞেস করল, তোমার কাগজটা দেখাও। আমি অবাক হয়ে পকেট থেকে কাগজটা বের করে চেয়ারম্যানের দিকে এগিয়ে দিলাম। উনি কাগজটা নিয়েই আমাকে বলল, আগামীকাল সময় করে উনার সাথে এসে দেখা করতে। আমি উনার কথায় সম্মতি জানিয়ে সম্মানের সহিত বিদায় নিয়ে বেরিয়ে এলাম। আজ আও কলেজ যাওয়া হবে না, তাই বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাসায় যেতে যেতে ভাবছি, এই অদ্ভুত ধরনের সমস্ত কার্যকলাপ হয়তো আনহার জন্যই হয়েছে। মেয়েটা হয়তো আমার জবের জন্য মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে চাহিদা করেছে। তাই হয়তো মিরাক্কেলভাবে আমার চাকরিটা হয়ে গেছে। এসব নিয়ে ভাবতে ভাবতে রিকশায় করে বাসায় যাচ্ছিলাম, তখনই আনহা আমার সামনে প্রকট হয়ে ইশারা করল গাড়ি থেকে নেমে যেতে। আমি আনহার ইশারা মতন গাড়ি থেকে নেমে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়লাম। রিকশাওয়ালা ভাড়া নিয়ে চলে গেল। রিকশাওয়ালা যেতেই আনহাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আনহা? তুমি কোথা থেকে এসেছো সেটা বলো তো। কেন, তুমি জানো না? আমার সবকিছু সম্পর্কে না তুমি অবগত হয়ে যাও নিজের অলৌকিক শক্তির দ্বারায়। আমি জানলেও তুমি আবার বলো যে তুমি কোথা থেকে এসেছো। আনহা, আমার জব হয়ে গিয়েছে। তুমি নিশ্চয় গতকাল মায়াকলো আয়নার সামনে দাঁড়িয়ে আমার জন্য চাহিদা করেছ, তাই না? আকাশের কথা শুনে আনহা পুরোপুরি তাজ্জব হয়ে যায়। কারণ সে তো আকাশের জন্য চাকরির চাহিদা করেনি। তার উপরে কেন জানি সে এখন আকাশের মন পড়তে পারছে না। আনহা বড়সড় একটা শকট খায়। আর তার সাথে সাথে এটাও বুঝে যায় যে আকাশ হয়তো তার থেকেও বেশি অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে গেছে। তাই সে আকাশকে রেখে চটজলদি জমিন থেকে গায়েব হয়ে পরিপালকে চলে যায়। চলবে।